দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বলা যে কত নম্বর ক্লাস? 9 স্যার, লেকচার 9। মাত্র 9 নম্বর ক্লাস? হ্যাঁ স্যার। কোয়ান্টাম মেকানিক্স, লেকচার 9। আচ্ছা, আমরা পড়ছি কিনা কনসিকুয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেটা কন্টিনিউড হচ্ছে। আরও কিছু কনসিকুয়েন্সেস নিয়ে আমাকে কথাবার্তা বলতে হবে। কনসিকুয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, আমরা অনেকগুলো কনসিকুয়েন্সেস নিয়ে কথাবার্তা বলবো। আমরা আগের দিনে বেসিক্যালি দুটো কনসিকুয়েন্সেস বলেছিলাম। একটা ছিল হচ্ছে তোর কনসেপ্ট অফ রেস্ট, যেটা সেটা দেখবো কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে রেস্টে আছে, অ্যাবসলিউট রেস্ট আছে, এরকম কিছু হতে পারে না। সেইটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আর সেকেন্ড পার্টে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। কোনো একটা সিস্টেমে মিনিমাম পসিবল এনার্জি যেটা থাকতে পারে সেটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি, এইটা আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই 0 পয়েন্ট এনার্জি নিয়ে ডিসকাশনটা শেষ করেছি। এবং শেষ করেছি মানে আমি বেশ কিছু প্রবলেম বলে দিয়েছিলাম এবং দু একটা প্রবলেম তোমাদের কষতে দিয়েছিলাম। তোমরা নিজেরা কষার একটু চেষ্টা করেছো, কয়েকজন করতে পেরেছো, কয়েকজন করতে পারোনি, বা একটা মানে বড় পোর্শন লোক হয়তো চেষ্টাই করনি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, মানে চেষ্টা এই সপ্তাহের মধ্যে করো, সামনের সপ্তাহের মধ্যে না পারলে আমি আবার করে দেবো এখন। আচ্ছা, তাহলে নেক্সট যে কনসিকুয়েন্সেস আমরা আসবো, আমি জাস্ট প্রথম যেটা নিয়ে আলোচনা করব যে কনসেপ্ট অফ ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। এটা কনসেপ্ট অফ ফেজ স্পেস ট্র্যাজেক্টরি, এইটা নিয়ে আমাদের একটুখানি আলোচনা করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফেজ স্পেস বলতে আমি কি বুঝছি সেইটা একটুখানি প্রথমে বুঝে নেওয়া যায়। আচ্ছা, ফেজ স্পেস বেসিক্যালি হচ্ছে একটা হাইপোথেটিক্যাল স্পেস যেখানে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর আমি পজিশন এবং তার ক্যানোনিক্যাল মোমেন্টামটাকে এক্সপ্রেস করি। তাহলে জাস্ট ফেজ স্পেস বলতে আমি কি বুঝছি? ফেজ স্পেসটা হচ্ছে ইট ইজ এ hypothetical space where the independent axes represent the generalized। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার বলছি এই ক্লাসগুলো কি আপনি এই ক্লাসটা রেকর্ডিং করছেন আপনি? কেন, তাতে কি এসে গেল? হ্যাঁ, কি রে? স্যার আমাদের এখানে গ্রামের স্যার আমাদের এই গ্রামের দিকে খুব আটটার পর খুব নেটের প্রবলেম হয় স্যার। এই ক্লাস জয়েন হতে আচ্ছা হচ্ছে না, আবার কেটে যাচ্ছে আর কথা খুব কেটে আচ্ছা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জন্য দেখা যাক বলছি। না। হ্যাঁ, যেটা ব্যবস্থা হবে। হুম, দেখো, it is a hypothetical space where the independent axis ঠিক আছে। represents the generalized position coordinate and its canonical momentum coordinate। তাহলে একটা হাইপোথেটিক্যাল স্পেস যেখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসগুলো যথাক্রমে আমাকে একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করছে, আর তার পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা রিপ্রেজেন্ট করছে ইস ক্যানোনিক্যাল মোমেন্টাম মোমেন্টাম কোঅর্ডিনেট। আর ব্যাপারটা কীরকম? ধরো আমি যদি একটা ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন কনসিডার করি, ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন ধরো,
তো ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশানে মানে একটা পার্টিকেল যে একটা ডাইমেনশানে মুভ করতে পারে, তাহলে তার পজিশন কোঅর্ডিনেটটা যদি আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লিখি, পজিশন কোঅর্ডিনেট কী হবে, শুধুমাত্র এক্স হবে। আর তার যে ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট, সেটা কত হবে না পিএক্স হবে। তাহলে খেয়াল করে দেখো যে যখন একটা পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনে মুভ করছে, তার পজিশন কোঅর্ডিনেট এক্সটা আর ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট হচ্ছে তোমার পিএক্স। ঠিক আছে, তাহলে এবারে এই পার্টিকুলার কেসে যদি তুমি ফেজ বেসটা আঁকো, তাহলে কী হবে না, তোমাকে একটা ডিরেকশন বরাবর এক্স এক্সপ্রেস করতে হবে, আর একটা ডিরেকশন বরাবর তুমি পিএক্সটাকে এক্সপ্রেস করলে। তাহলে দেখো আমি যেমন টু ডাইমেনশানে আমাদের ইউক্লিডিয়ান স্পেস বা রিয়েল যে স্পেসটা, সেখানে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর এক্স লিখি আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে ওয়াই লিখি, তার বদলে এখানে যেটা লিখছি এক্স অ্যাক্সিস বরাবর আমি পজিশন কোঅর্ডিনেট এক্সটাকে রিপ্রেজেন্ট করছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর আমি পিএক্সটাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই যে স্পেসটা তৈরি হলো, এটা বেসিক্যালি একটা ফেজ স্পেস। এবং দেখো ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন হলে ফেজ স্পেসটা হচ্ছে তোমার বেসিক্যালি টু ডাইমেনশন হচ্ছে। তাহলে এখানে ফেজ স্পেসটা হয়ে যাবে টু ডাইমেনশনাল, ফেজ স্পেস ইজ টু ডাইমেনশনাল। এটা তাহলে একটা পার্টিকেল যদি ওয়ান ডাইমেনশনে মুভ করে, তাহলে তার ফেজ স্পেসটা হয়ে যাচ্ছে তোমার টু ডাইমেনশনাল। আর এবারে যদি একটা পার্টিকেল থ্রি ডাইমেনশনে মুভ করে, তার নেক্সট যদি আমি বলি যে ওয়ান পার্টিকেল ইন থ্রি ডাইমেনশন, তাহলে তার পজিশন কোঅর্ডিনেট তিনটে। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে পজিশন কোঅর্ডিনেটস যেগুলো কোঅর্ডিনেটস হচ্ছে কার্টেসিয়ানে করলে এক্স ওয়াই আর জেড তিনটে, আর তার যে ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেটগুলো কোঅর্ডিনেটসগুলো হচ্ছে এক্সের জন্য পিএক্স, ওয়াইয়ের জন্য পিওয়াই আর জেডের জন্য হচ্ছে পিজেড। তার মানে টোটাল দেখো তিনটে পজিশন কোঅর্ডিনেট এবং তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট আছে বলে এখানে যে ফেজ স্পেসটা হবে, ফেজ স্পেস ইজ সিক্স ডাইমেনশনাল। স্যার আগের পাতাটা একবার দেখাবেন। ফেজ স্পেসটা হয়ে গেলে সিক্স ডাইমেনশনাল। তাহলে ওয়ান পার্টিকেল ইন থ্রি ডাইমেনশনে যদি মুভ করে, তাহলে পজিশন কোঅর্ডিনেট তিনটে এক্স ওয়াই জেড, আর তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট হচ্ছে পিএক্স পিওয়াই পিজেড, এবং সেই জন্য ফেজ স্পেসটা হচ্ছে সিক্স ডাইমেনশনাল। এই সিক্স ডাইমেনশনাল ফেজ স্পেসকে বলা হয় কল দ্য মিউ স্পেস বলা হয়। তাহলে একটা সিক্স ডাইমেনশনাল ফেজ স্পেসকে বলা হয় মিউ স্পেস। আর এবারে ধর একটা সিস্টেম তুমি কনসিডার করছো, তাতে এনটা পার্টিকেল আছে ইন থ্রি ডাইমেনশন। তাহলে এনটা পার্টিকেল যদি থ্রি ডাইমেনশনে মুভ করে, তাহলে তার কতগুলো পজিশন কোঅর্ডিনেট থাকবে, কতগুলো মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে। দেখো এই পার্টিকুলার কেসে পজিশন কোঅর্ডিনেটস হবে হচ্ছে তোমার থ্রি এনটা, তাই তো। থ্রি এনটা মানে হচ্ছে তুমি ধরো মানে যেটা হচ্ছে প্রত্যেকটা পার্টিকেলের তিনটে কোঅর্ডিনেট থাকে এক্স ওয়াই জেড, তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স টু ওয়াই টু জেড টু, এইরকমভাবে করতে 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 ফাইনালটা হবে হচ্ছে এক্স এন ওয়াই এন জেড এন, এইরকম আর কি। তাহলে এখান থেকে তুমি টোটাল কতগুলো পাচ্ছ, এখানে যে থ্রি এনটা তোমার পজিশন কোঅর্ডিনেট পাবে, মানে প্রত্যেকটা পার্টিকেলের জন্য তিনটে কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। এবারে যদি এনটা পার্টিকেল থাকে, তাহলে টোটাল সিস্টেমটার জন্য পজিশন কোঅর্ডিনেট যতগুলো ইনভলভ হবে সেখানে থ্রি এনটা। আর এর সঙ্গে ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট যেটা কোঅর্ডিনেটস, এই ধরো পিএক্স ওয়ান, পি ওয়াই ওয়ান, পি জেড ওয়ান, পিএক্স টু, পি ওয়াই টু, পি জেড টু ডট 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 করে ফাইনাল হচ্ছে পিএক্স এন, পি ওয়াই এন, পি জেড এন। তাহলে এইরকম করে এই সংখ্যাটা হয়ে যাবে কত, থ্রি এনটা। তাহলে একটা দেখো একটা পার্টিকেল, হ্যাঁ, সে কিন্তু থ্রি ডাইমেনশনে মুভ করে, তাহলে তার তিনটে পজিশন কোঅর্ডিনেট তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট লাগে। আর যদি তোমার এনটা পার্টিকেল থ্রি ডাইমেনশনে মুভ করে, তাহলে থ্রি এনটা পজিশন কোঅর্ডিনেট লাগবে, থ্রি এনটা মোমেন্টাম কোঅর্ডিনেট লাগবে। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার ফেজ স্পেসটা কত ডাইমেনশনাল হলো, ফেজ স্পেস ইজ সিক্স এন ডাইমেনশনাল। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে ফেজ স্পেসটা হয়ে যাচ্ছে তোমার সিক্স এন ডাইমেনশনাল। তাহলে একটা পার্টিকেল থ্রি ডাইমেনশনে মুভ করলে ফেজ স্পেসটা সিক্স ডাইমেনশনাল, আর এনটা পার্টিকেল থ্রি ডাইমেনশনাল মুভ করলে ফেজ স্পেস ইজ সিক্স এন ডাইমেনশনাল।
এবং এই যে স্পেসটা তাকে বলা হয় কল দ্য গামা স্পেস বলা হয়। লেখে বলা হচ্ছে গামা স্পেস। তাহলে দেখো কি বলছি, তাহলে ফেজ স্পেসটা হচ্ছে এটা একটা হাইপোথেটিক্যাল স্পেস যেখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসগুলো দিয়ে আমি যথাক্রমে জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট এবং ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট বুঝছি। তাহলে নর্মাল স্পেসের সঙ্গে এটা তফাৎ। নর্মাল স্পেস মানে আমাদের রিয়েল স্পেসে তুমি মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর তুমি কিন্তু পজিশন কোঅর্ডিনেটটাকে এক্সপ্রেস করো, হয়তো এক্স ওয়াই, তার সঙ্গে এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই পার্টিকুলার কেসে আমি পজিশন একটা অ্যাক্সিস বরাবর মানে পজিশন কোঅর্ডিনেট লিখছি, আর তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর কিন্তু আমি মোমেন্টাম কোঅর্ডিনেট এক্সপ্রেস করছি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল একটা ফেজ স্পেস। আচ্ছা আচ্ছা, এবারে তুমি জাস্ট দেখো যে যে আমি যদি ক্লাসিক্যাল পার্টিকেল কনসিডার করি, একটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে পজিশন এবং মোমেন্টাম দুটোকেই সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি পিসিকার মাপা যায়। আর এর ক্ষেত্রে হচ্ছে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল স্যার আলটিমেটলি তো মানে আমাদের যে গামা স্পেস, ওই গামা স্পেস না থাকলেও তো হতো, আমরা যদি মিউ স্পেসটা ইউজ করতাম। কারণ আমরা যদি মানে পার্টিকেল গুলো আলাদা, কিন্তু আমরা তো সেই ছটা আমরা ইউজ করতে পারতাম কোঅর্ডিনেট। না কি হলো আমার তো একটা পার্টিকেলের জন্য 6টা কোঅর্ডিনেট লেগে যাচ্ছে। তাহলে এন একটা মানে সিস্টেম যেটা এন পার্টিকেল সিস্টেম, সেখানে তোমার কি করে তোমার 6 ডাইমেনশনাল স্পেসে হবে, 6n ডাইমেনশনাল স্পেস লেগে যাচ্ছে। তো মানে আমরা যদি কোঅর্ডিনেট গুলোকে মানে ফিক্স করি, এবার পজিশন গুলো তো আমরা বসাচ্ছি যে ভ্যালু গুলো বলতেই পারি যে এক্স এর এই এক্সিস বরাবর এই ভ্যালুটা আলাদা, মানে না আমি কিছু বুঝলাম না। মানে যেটা কথা হচ্ছে যে আমার টোটাল যে তোমার মানে একটা পার্টিকেল যদি তোমার 1 ডাইমেনশনে মুভ করে তার স্পেসটা 2 ডাইমেনশনাল হয়ে যায়। এবারে একটা পার্টিকেল 3 ডাইমেনশনে যদি মুভ করে তোমার সেটা হচ্ছে 6 ডাইমেনশনাল হয়ে গেল। এবার যদি এনটা পার্টিকেল থাকে তার আমার টোটাল কতগুলো কোঅর্ডিনেট লাগবে, যতগুলো কোঅর্ডিনেট লাগবে, হ্যাঁ, স্পেসটা হচ্ছে তত ডাইমেনশনাল। আমার টোটাল 6nটা কোঅর্ডিনেট লাগবে বলে স্পেসটাকে বলা হবে 6n ডাইমেনশনাল স্পেস, যেটা হচ্ছে আমার গামা স্পেস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবারে দেখো, মানে এটা হচ্ছে সবসময় তুমি রিয়েল স্পেসের সাথে গুলিয়ে ফেলো না। রিয়েল স্পেস ম্যাক্সিমাম 3 ডাইমেনশনাল হতে পারে, তার ক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যখন আমি এখানে অ্যাবস্ট্রাক্ট স্পেস একটা ফেজ স্পেস নিয়ে কথাবার্তা বলবো, সেখানে তোমাকে দেখতে হবে যে টোটাল কতগুলো কোঅর্ডিনেট সমান লাগছে। হ্যাঁ, সে প্রত্যেকটা কোঅর্ডিনেট সেইটা এক একটা ডাইমেনশন একটা ডাইমেনশনে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ তারা সবাই ইন্ডিপেন্ডেন্ট, মানে x1 আর x2 তাদের মধ্যে কিন্তু কোনো কানেকশান নেই। মানে প্রথম পার্টিকেলের জন্য এক্স ডিরেকশন বরাবর পজিশন কোঅর্ডিনেট x1, অন্যটার জন্য হচ্ছে তোমার x2। ঠিক আছে, এই হচ্ছে গল্পটা। মানে এখানে তুমি যা সবসময় ওই আমার ইউক্লিডিয়ান স্পেস সেইটাকে মাথার মধ্যে ঢুকে বসে আছে বলে তোমার ওরকম মনে হচ্ছে, এটা কিন্তু তা নয়। ঠিক আছে, চলো ফিরে আসি ক্লাসিক্যাল পার্টিকেল। তাহলে পজিশন আর মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যান বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। তুমি যদি একটা ক্লাসিক্যাল পার্টিকেল কনসিডার করো, তার পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যায়। তার মানে হচ্ছে ধরো বললাম কোন একটা পার্টিকুলার টাইমে অ্যাট এ টাইম টি ইকুয়াল টু t1 ধরো, মানে ইনিশিয়াল টাইমে ধরে না আমি বললাম যে একটা আমি এরকম একটা সিস্টেম কনসিডার করছি, ওয়ান পার্টিকেল ইন 1 ডাইমেনশন, এ ধরনের একটা সিস্টেম নিয়ে আমি কথাবার্তা বলছি। তাহলে অ্যাট এ টাইম টি ইকুয়াল টু t1, এক্সটা হচ্ছে ধরো x1 আর করসপন্ডিং মোমেন্টাম pxটা হচ্ছে ধরে নাও px1 বা 1 হওয়ার দরকার নেই এক্স। আচ্ছা ঠিক আছে, x1 আর px1 এইটা যখন টাইম টি ইকুয়াল টু t1, হ্যাঁ ধরে নাও হতে পারে সেটা ইনিশিয়াল টাইম, তখন পজিশন কোঅর্ডিনেট হচ্ছে x1 আর মোমেন্টাম কোঅর্ডিনেট হচ্ছে px1। আচ্ছা এবারে যখন টাইমটা এগোচ্ছে, যখন পার্টিকেলটা ইভলভ করছে করে একটা অন্য টাইমে অ্যাট এ ল্যাটার টাইম টি ইকুয়াল টু t2 যদি দেখো, যখন পজিশন কোঅর্ডিনেটটা পাল্টে গিয়ে তোমার বেসিক্যালি ধরে নাও x2 হয়ে গেছে আর pxটা হচ্ছে ধরে নাও px2 হয়ে গেছে।
তাহলে শুরুতে যেমন আমরা এমনিতে করি না যে 2 ডাইমেনশানে ধরো শুরুতে পজিশন কোঅর্ডিনেটটা x1 y1, পরে হয়ে গেলে x2 y2, ঠিক একই রকমভাবে এখানে আমি বলছি শুরুতে পজিশনটা ছিল x1, মোমেন্টাম ছিল px1, আর একটা ল্যাটার টাইমে পরে কোনো একটা ফাইনাল টাইমে পজিশনটা হয়ে গেছে x2, মোমেন্টামটা হয়ে গেছে px2, এটা হয়েছে। তাহলে এবারে দেখো যে যদি তুমি এই ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশানে এই যা ঘটলো এই পুরো জিনিসটাকে তুমি এই ফেজ স্পেসে রিপ্রেজেন্ট করতে গেলে তুমি কি করছো, তুমি বেসিক্যালি হচ্ছে দেখো এই পার্টিকুলার টাইমে তার একটা পার্টিকুলার পজিশন একটা মোমেন্টাম ছিল, আর এই একটা পার্টিকুলার টাইমে ধরে নাও তার একটা অন্য পজিশন এবং একটা অন্য মোমেন্টাম আছে, ঠিক আছে। তাহলে শুরুতে একটা পজিশন মোমেন্টাম ছিল, আর কোনো একটা ফাইনাল টাইমে ধরে নাও পজিশনের মোমেন্টামটা পাল্টে গিয়ে তোমার এরকম একটা কিছু এরকম কিছু একটা হয়েছে। আজ এবারে কথাটা হচ্ছে যে এই যে পার্টিকেলটা শুরুতে মানে অ্যাট টাইম t=t1 তার একটা পার্টিকুলার পজিশন পার্টিকুলার মোমেন্টাম আছে, এইটা ধর এক্স ডিরেকশন বলো, এটা পিএক্স ডিরেকশন বলো, তাহলে এইটা হচ্ছে আমার বেসিক্যালি x1টা, আর এই করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে ধরে নাও তোমার px1টা, আর এই পার্টিকুলার টাইমে যখন যাচ্ছে এর মতো করে একটা সার্টেনলি ভ্যালু আছে ধরে নাও x2, এর হয়তো একটা পার্টিকুলার মোমেন্টাম ভ্যালু আছে ধরে নাও তোমার px2, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে পার্টিকেলটা এখান থেকে এখানে গেল, এবার এই যে এটা একটা ফাইনাইট টাইমে যাচ্ছে, তো এবারে যদি এই যাওয়াটা এক্স্যাক্টলি কোন পাথে যাচ্ছে তুমি সেটা বলতে পারো কি পারো না, এটা বোঝার চেষ্টা করো। সাডেনলি পারি, তার কারণটা কি না, ক্লাসিক্যাল পার্টিকেলের মোশনটা হচ্ছে ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যে যদি তুমি এই পার্টিকুলার টাইমে সে এক্স্যাক্টলি কোন পজিশন কোন মোমেন্টামে আছে আমি জানি, তার থেকে জাস্ট একটু পায়ে অন্য একটা ইনস্ট্যান্ট অফ টাইমে তার পজিশন মোমেন্টাম বলে দিতে পারবো, আরও পরে তার পজিশন মোমেন্টাম বলে দিতে পারবো, আরও পরে তার পজিশন মোমেন্টাম বলে দিতে পারবো, বলতে 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 আমি ফাইনালি এই জায়গাটা পৌঁছে যেতে পারবো। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা বেসিক্যালি একটা ট্র্যাজেক্টরি কভার করছে। এই যে ট্র্যাজেক্টরিটা তাকে বলা হচ্ছে তোমার ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। আর এই ট্র্যাজেক্টরিতে যাওয়ার আগে এই যে পার্টিকুলার পয়েন্ট আমি এক্সপ্রেস করলাম যে কোনো একটা সার্টেন টাইমে পজিশনটা হচ্ছে x1, মোমেন্টামটা হচ্ছে px1, তাহলে এই যে একটা পার্টিকুলার পয়েন্ট হলো, এই পার্টিকুলার পয়েন্টটাকে বলা হবে হচ্ছে তোমার ফেজ পয়েন্ট। তাহলে ফেজ স্পেসে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বেসিক্যালি তোমার ইনস্ট্যান্টিনিয়াস পজিশন এবং মোমেন্টামটাকে এক্সপ্রেস করবে, যেটাকে বলা হবে হচ্ছে ফেজ পয়েন্ট। এবারে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ফেজ পয়েন্ট যদি এখানে থাকে, অন্য একটা ইনস্ট্যান্টে ফেজ পয়েন্টটা অন্য জায়গায় গেল, আর একটা ইনস্ট্যান্টে ফেজ পয়েন্টটা অন্য জায়গায় গেল, তারপরে এটা দাঁড়াচ্ছে যে ফেজ পয়েন্টটা সে একটা ট্র্যাজেক্টরি কভার করছে, একটা রাস্তা কভার করছে, করে সে ফাইনালি এরকম একটা জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে এক্সাক্ট যে পাথ দিয়ে এই কাজটা হলো সেইটাই হচ্ছে তোমার ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। তাহলে এই যে রাস্তাটা সেটাই হচ্ছে তোমার ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। তাহলে কি হলো, ফেজ পয়েন্ট জিনিসটা কি আগে বলে নিই। ফেজ পয়েন্ট, just any point in phase space is called a phase point. Any point in phase space is called a phase point. তাহলে ফেজ স্পেসে যে কোনো একটা পয়েন্টই তোমার ফেজ পয়েন্ট। আর এই ফেজ পয়েন্ট দিয়ে কি বোঝা যায় না, এ ফেজ পয়েন্ট represents the position and momentum coordinate of a particle at a particular instant. At a particular instant. তাহলে কি হলো, any point in phase space is called the phase point. A phase point represents the position and momentum coordinate of a particle at a particular instant. কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে পজিশন আর মোমেন্টামটা বেসিক্যালি একটা ফেজ পয়েন্টে তুমি এক্সপ্রেস করতে পারছো। দেখো এটা আমি বলছি তাই যে এটা হচ্ছে ফেজ স্পেস। একটা ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনে কিন্তু মুভ করে একটা টু ডাইমেনশনাল ফেজ স্পেস তুমি পেয়েছো। টু ডাইমেনশনাল ফেজ স্পেসে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যেটা সেটাই হচ্ছে তোমার ফেজ পয়েন্ট। মানে
ফেজ স্পেসের যে কোনো একটা পয়েন্ট ফেজ পয়েন্ট, এবং এই ফেজ পয়েন্টে তুমি কি বোঝাতে পারছো না ওই মুহূর্তে পজিশন কোঅর্ডিনেটটা কত আর মোমেন্টাম কোঅর্ডিনেটটা কত, সেইটা কিন্তু এই ফেজ পয়েন্ট দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে। তাহলে বোঝা গেল ফেজ পয়েন্টটা কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে যখন সময় যাচ্ছে তখন পার্টিকেলটা কি করে? পার্টিকেলটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। আমি যদি তোমার জাস্ট শুধুমাত্র স্পেসটা নিয়ে মাথা ঘামাই, ধরো একটা বলকে তুমি জাস্ট একটা প্রজেক্টাইল মোশন দিয়ে ছুঁড়ে দিলে, তার মানে ইনিশিয়াল টাইমে সে একটা পার্টিকুলার পজিশনে ছিল, অন্য একটা টাইমে সে অন্য একটা পজিশনে যাবে। এবারে আমরা আমাদের যে রিয়েল স্পেসে শুধুমাত্র পজিশনটা নিয়ে ইন্টারেস্টেড বলে আমি বলছি যে এই মুহূর্তে পজিশনটা এইটা ছিল, অন্য একটা মুহূর্তে পজিশনটা ওটা হলে। কিন্তু যখন আমি জাস্ট ফেজ স্পেস নিয়ে কথাবার্তা বলবো তখন কথাটা একটু অন্যরকমভাবে বলবো, যে বলবো এই মুহূর্তে পজিশন মোমেন্টাম এটা ছিল, অন্য একটা মুহূর্তে পজিশন মোমেন্টামটা ওটা হচ্ছে। তার মানে এটা হচ্ছে যে ধরো একটা ফাইনাইট টাইম T1 থেকে T2, এই পুরো টাইমটাকে যদি আমি কতকগুলো ইনস্টেন্ট অফ টাইমে জাস্ট ভেঙে ফেলি, মানে লেসে একটা 10 সেকেন্ড সময় আছে, 10 সেকেন্ড সময়টাকে আমি যদি 1 সেকেন্ড করে 10টা পার্টে ভাগ করি, তার মানে কি হচ্ছে 10টা ডিফারেন্ট টাইমে ফেজ পয়েন্টটা 10টা ডিফারেন্ট জায়গায় ছিল, মানে ফেজ পয়েন্টটার পজিশনটা 10টা ডিফারেন্ট জায়গায় ছিল। এবারে নেক্সট আমি এটাকে করলাম যে এই পয়েন্টগুলোকে জাস্ট আমি কানেক্ট করে দিচ্ছি। তাহলে কানেক্ট করে দিলেই তুমি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ফেজ স্পেসে পার্টিকেলটা ঠিক কী রাস্তা দিয়ে যাচ্ছে। এই যে ফেজ স্পেসে পার্টিকেলটা কী রাস্তা দিয়ে যাচ্ছে, সেই যে রাস্তাটা তাকেই বলা হবে হচ্ছে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। ফেজ স্পেস ট্র্যাজেক্টরি কী হলো না, আমি এক কথায় বলবো যে দ্য লোকাস অফ ফেজ পয়েন্ট ইন এ ফেজ স্পেস। দ্য লোকাস অফ ফেজ পয়েন্ট ইন এ ফেজ স্পেস, সেটাই হচ্ছে তোমার ফেজ স্পেস ট্র্যাজেক্টরি, যেটা আমি এখানে দেখিয়েছি যে এই যে পার্টিকুলার পয়েন্টটা তার যে সঞ্চার পথ, হ্যাঁ, যেমন সঞ্চার পথকে ইংরেজিতে লোকাস বলা হয়, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্ট তার যে সঞ্চার পথ বা লোকাসটা, সেটাই হয়ে যাচ্ছে তোমার ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। দ্য লোকাস অফ ফেজ পয়েন্ট ইন এ ফেজ স্পেস ইজ কল্ড দ্য ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। ঠিক আছে, ফেজ স্পেস ট্র্যাজেক্টরি বোঝা গেল। তাহলে দেখো আমি এখানে কতগুলো কথা বললাম, একটু ভালো করে বুঝেন, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হলো। জাস্ট ফেজ স্পেস বলতে আমি কি বুঝছি, ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনে, একটাই পজিশন কোঅর্ডিনেট, একটাই মোমেন্টাম কোঅর্ডিনেট। এখানে ফেজ স্পেসটা হচ্ছে 2 ডাইমেনশনাল। ওয়ান পার্টিকেল ইন 3 ডাইমেনশন যদি তুমি দেখো, তিনটে পজিশন কোঅর্ডিনেট, তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট, যেন ফেজ স্পেসটা 6 ডাইমেনশনাল, যাকে বলা মিউ স্পেস। আর এন পার্টিকেল ইন 3 ডাইমেনশনে যদি তুমি দেখো, তাহলে 3টা পজিশন কোঅর্ডিনেট, 3টা মোমেন্টাম কোঅর্ডিনেট, তখন ফেজ স্পেসটাকে বলা হবে হচ্ছে গামা স্পেস, যেটা 6n ডাইমেনশনাল স্পেস। আচ্ছা, এবারে একটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে করে একটা নির্দিষ্ট মুহূর্তে পজিশন মোমেন্টাম এক্সাক্ট ভ্যালু তুমি জানো, সেই জন্য ফেজ স্পেসে একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে তুমি ওই মুহূর্তে তার পজিশন মোমেন্টামটাকে এক্সপ্রেস করতে পারবে, যাকে বলা হবে হচ্ছে ফেজ পয়েন্ট। ঠিক আছে, আর এবারে সময় যত এগোবে পার্টিকেলটা মুভ করছে বলে তার পজিশন এবং মোমেন্টামগুলো পাল্টাবে। তাহলে পাল্টালে যেটা হবে যে ফেজ স্পেসে ওই যে পয়েন্টটা, ফেজ পয়েন্টটা, সে একটা সঞ্চার পথ কভার করবে বা তার একটা লোকাস হবে, সেই লোকাসটাকে বলা হচ্ছে তোমার ফেজ। হ্যালো স্যার। হ্যালো স্যার। স্যার আমার কথা শোনা যাচ্ছে না স্যার? স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার।
এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। হুম হ্যাঁ স্যার 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 এবার এবার শোনা যাচ্ছে স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। দাঁড়াও আবার আমি দেখি স্যার, আগে। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আদৌ লিখতে পারা যাবে কিনা দেখি আগে। হ্যাঁ পারা যাবে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, মানে দেখতে পেয়েছো যতখানি লিখেছি? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম হ্যাঁ, আর কি, ঠিক আছে, মানে শেষেরটা কথাটা আমি রিপিটই করেছিলাম যেহেতু, সেটা আর নতুন করে বলার দরকার নেই। তাহলে যেটা কথা হচ্ছে যে ফর এ ক্লাসিক্যাল পার্টিকেল এই ফেজ স্পেস যেটা, সেইটা কিন্তু তোমার মানে ফেজ স্পেস ইজ ওয়েল ডিফাইন্ড। ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু সরি, ক্লাসিক্যাল পার্টিকেল ফেজ স্পেস ট্র্যাজেক্টরিটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। এক সেকেন্ড দাঁড়াও, কি বলবো রে বাবা, হ্যাং করে গেছে নাকি, লিখতে পারছি না রে, আর ডিলিট করা যাচ্ছে না। এক সেকেন্ড, দেখো পরে ক্লাসিক্যাল পার্টিকেল ফেজ স্পেস ট্র্যাজেক্টরি ইজ ওয়েল ডিফাইন্ড। কেন ফেজ স্পেস ট্র্যাজেক্টরি ওয়েল ডিফাইন্ড? কারণ আমি তো যে পজিশন মোমেন্টামের কোনো আনসার্টেনটি নেই বলে আমি ফেজ স্পেসে একদম স্পেসিফিক পয়েন্ট দিয়ে একটা নির্দিষ্ট মুহূর্তে তার পজিশন এবং মোমেন্টামটাকে এক্সপ্রেস করতে পারছি। এবার সেই পয়েন্টে যে সঞ্চার পথটা বা লোকাসটা, সেটা একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি দেবে। তাহলে বোঝা গেল যে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে একটা ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি আছে, কথাটার মানে পরিষ্কার তোমার কাছে? ঠিক আছে, কি এটা ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবারে যেটা মূল জায়গা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিষ্কার হলো। এখন পর্যন্ত যেটা বলো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে এবারে কোশ্চেনটা হচ্ছে হোয়াট অ্যাবাউট কোয়ান্টাম পার্টিকেল? হোয়াট অ্যাবাউট কোয়ান্টাম পার্টিকেল? মানে কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে কি একটা ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি থাকবে? এটা হচ্ছে কথা। দেখো কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু তোমার পজিশনের মোমেন্টামে আনসার্টেনটি প্রিন্সিপাল আছে। মানে কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বলে তুমি পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারছো না। তাহলে ফরে কোয়ান্টাম পার্টিকেল দেয়ার ইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তার মানে কি হচ্ছে না, পজিশন and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision, তাই তো? তাহলে কী হচ্ছে? তাহলে এবারে দেখো, ধরো আমি একটা ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনে যখন মুভ করছে, ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনে যখন মুভ করছে, এই বরাবর যদি আমি এক্স প্লট করি আর এই বরাবর যদি আমি পি এক্স প্লট করি, দেখো আমি জানি কি যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এইটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। তো তাহলে তুমি মনে করছো পজিশনটা কোনো একটা গিভেন ইনস্ট্যান্টে, তুমি মনে করছো পজিশনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে তুমি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার পজিশন, এটা তুমি মনে মনে ভাবছো। কিন্তু কথাটাকে এটা হচ্ছে যে পজিশনে একটা আনসার্টেনটি আছে বলে এই যে পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টে এরকম একটা জায়গার মধ্যে থাকবে, এটা ডেল্টা এক্স এইটা। হ্যাঁ, মানে যেটা কথা হচ্ছে যে তোমাকে যদি ক্লাসিক্যাল পার্টিকেল হতো তাহলে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তার একটা এক্স্যাক্ট পজিশন ছিল, এক্স্যাক্ট মোমেন্টাম নিল। তাহলে যেটা কথা হচ্ছে যে যদি ক্লাসিক্যাল পার্টিকেল হতো, ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে এই যে পার্টিকুলার পয়েন্টটা, যেটা একটা সার্টেন টাইম t1 আমি ভাবছি, তাহলে তার একটা ফিক্সড পজিশন আছে। কিন্তু কথাটা হচ্ছে যে না, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলবে যে পজিশনে একটা আনসার্টেনটি থাকতে পারে, ধরে নাও সেটা হচ্ছে ডেল্টা এক্স, অর্থাৎ পার্টিকেলটা এক্সটা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, অর্থাৎ এই ডেল্টা এক্সের মধ্যে যা খুশি হতে পারে। আবার এই যে পার্টিকেলটা, তার যে করসপন্ডিং মোমেন্টামটা, তার একটা স্পেসিফিক ভ্যালু ছিল, এইখানে একটা মোমেন্টাম ছিল, কিন্তু মোমেন্টামটারও একটা আনসার্টেনটি থেকে যাচ্ছে। এই যে মোমেন্টামের আনসার্টেনটি ধরে নাও এটা হচ্ছে ডেল্টা পি এক্স। তার মানে তুমি যখন বলছো যে একটা পার্টিকেল এই পার্টিকুলার পয়েন্টে যার এক্স্যাক্ট পজিশন এক্স আর মোমেন্টামটা পি এক্স,
এটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে হয়, কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে এই এক্সটা অ্যাকচুয়ালি ডেল্টা এক্সের মধ্যে যা খুশি হতে পারে, আর ডেল্টা পিএক্সটা হচ্ছে ডেল্টা পিএক্সের মধ্যে যা খুশি হতে পারে। তার মানে খেয়াল করে দেখো যে যে আগে যেটা তোমার অ্যাকচুয়ালি পয়েন্ট ছিল ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে, যেটা অ্যাকচুয়ালি তোমার একটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে এইটা, সেটাই কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে দেখো একটা একটা এরিয়া রিপ্রেজেন্ট করছে। মানে ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশনাল কেসে তোমার একটা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে পজিশন মোমেন্টামটাকে যখন তুমি সাইমালটেনিয়াসলি দেখার চেষ্টা করছো, তুমি কিন্তু সেটা একটা পয়েন্টে পাচ্ছ না, সে বেসিক্যালি তাকে পাচ্ছ কোথায় না, পাচ্ছ হচ্ছে তাকে একটা এরিয়ার মধ্যে। আবার ঠিক একই রকমভাবে অন্য একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ধরো তুমি হয়তো দেখলে এমন করে যে পজিশনটা তুমি অনেক ভালো করে মেপেছো, পজিশনটা অনেক ভালো করে মেপেছো মানে পজিশনের আনসার্টেনিটিটা খুব কম, তখন মোমেন্টামের আনসার্টেনিটিটা অনেক বেশি হতে হবে। মানে পজিশনটা হয়তো এইটুকু জায়গার মধ্যে, কারণ আগে যা পজিশনের আনসার্টেনিটি ছিল এখন পজিশনের আনসার্টেনিটি কমে গেছে এইটা, তখন মোমেন্টামের আনসার্টেনিটি অনেকটা বেশি হতে হবে যাতে করে ডেল্টা ডেল্টা পি এর মিনিমাম ভ্যালুটা h×2 হয়। আবার অন্য একটা ইনস্ট্যান্টে হয়তো দেখা গেল যে মোমেন্টামটা তুমি মোরাললেস মানে প্রিসাইজ করেছো, তখন কিন্তু পজিশনটা তোমার এই যা খুশি একটা হয়ে থাকতে পারে। হ্যাঁ, তখন হচ্ছে যদি মনে করে যে মোমেন্টামের আনসার্টেনিটি তুমি কম করবে, কারণ পজিশনের আনসার্টেনিটি পর্যন্ত বেড়ে গেছে। তার মানে খেয়াল করে দেখো যে আমি ফেজ বেস ট্র্যাজেক্টরি মানে হচ্ছে ফেজ পয়েন্টগুলোর তোমার একটা ফেজ পয়েন্টগুলো, হ্যাঁ, মানে যদি তুমি করতে ধরো ক্লাসিক্যাল পার্টিকেল যদি আমি নিতাম, ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে হচ্ছে এই ফেজ পয়েন্টের যে লোকাস সেটা হচ্ছে তোমার ফেজ বেস ট্র্যাজেক্টরি দিত, তাহলে ক্লাসিক্যাল হলে একদম পরিষ্কার এই লাইন বরাবর যেত। কিন্তু যখন কোয়ান্টাম পার্টিকেল হচ্ছে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি পয়েন্ট না, সেই এরিয়াটা, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি পয়েন্ট না, সেটা একটা এরিয়াটা, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি পয়েন্ট না, সেটা হচ্ছে তোমার এরিয়াটা। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, তাহলে আলটিমেটলি তুমি খেয়াল করে দেখো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই পার্টিকুলার পয়েন্টে যখন যাচ্ছে সে বেসিক্যালি কিন্তু একটা স্পেস নিয়ে যাচ্ছে টাইপের আর কি, একটা স্পেস নিয়ে একটা যাচ্ছে, হ্যাঁ, এই টাইপের একটা জিনিস তোমার হচ্ছে আর কি। হ্যাঁ, তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো যে যেটা আগে ছিল একটা পার্টিকুলার পয়েন্ট, মানে একটা সুন্দর ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি, একটা পয়েন্ট গেলে একটা লাইন তৈরি হচ্ছিল, এখন কিন্তু বেসিক্যালি একটা এরিয়া মুভ করছে। তখন দেখো এই যে ফেজ বেস, এখন ফেজ ট্র্যাজেক্টরিটা কী হয়ে গেল, ব্লাড হয়ে গেল বা মোটা হয়ে গেল বা ইভেন এক্সিস্ট করবে না সেরকমও হবে। আমি তো ডেল্টা পি এর মিনিমাম ভ্যালুটা h×2 পাই, h×2 ম্যাক্সিমাম ভ্যালু তো কিছু বলিনি। তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা যেমন একটা ফাইনাইট এরিয়া দিয়ে তুমি এক্সপ্রেস করছো, এই এরিয়াটা তোমার ইনফাইনাইট হয়ে যেতে পারে। এই পার্টিকুলার পয়েন্টটা যেটা একটা ফাইনাইট এরিয়া দিয়ে রিপ্রেজেন্ট করছে এটা ইনফাইনাইট হয়ে যেতে পারে, কারণ ডেল্টা পি এর সঙ্গে আপার বাউন্ড নেই। তোমার পরিষ্কার বোঝা গেল কি, এই যে তোমার বলা হয়েছে যে কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, সেখানে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপতে পারছো না বলে তোমার বেসিক্যালি ফেজ পয়েন্টে রিপ্লেস হচ্ছে একটা এরিয়া দিয়ে, আর ফেজ পয়েন্টে যখন এরিয়া দিয়ে রিপ্লেস হচ্ছে তখন ফেজ পয়েন্টের যে ফোকাস মানে লোকাস, ফেজ পয়েন্টের যে লোকাস সেটা বেসিক্যালি একটা এরিয়াল লোকাস, সেই এরিয়াল লোকাস তোমার বেসিক্যালি কী হচ্ছে একটা বিশাল বড় একটা ভলিউম এলিমেন্ট দিচ্ছে, অর্থাৎ এখানে ফেজ বেস ট্র্যাজেক্টরিটা এক্সিস্টই করছে না। তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে ফর কোয়ান্টাম পার্টিকেল there is no well defined phase space trajectory. Yeah, for quantum particle there is no well defined phase space trajectory. তাহলে বোঝা গেল যে কি করে কেন আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য তোমার কোনো ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি থাকবে না, এটা পরিষ্কার? হ্যাঁ স্যার, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমরা কনসিকোয়েন্স নিয়ে কথাবার্তা বলতে গিয়ে আজকে প্রথম যে কনসিকোয়েন্সটা বললাম এটা যে কনসেপ্ট অফ ফেজ বেস ট্র্যাজেক্টরি। তাহলে কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে দেয়ার ইজ নাথিং, দেয়ার উইল বি নো ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি। ঠিক আছে স্যার? বলো। স্যার, ওয়ান পার্টিকেল যদি 2D তে থাকে সেক্ষেত্রে ভলিউম এলিমেন্ট হবে তো? ওয়ান পার্টিকেল যদি 2D মানে- থাকে, হ্যাঁ, মানে এটা আমি ওই ওয়ান পার্টিকেল ইন 1Dতে থাকছে বলে আমি এত সুন্দর করে ছবি এঁকে তোমাকে দেখাতে পেরেছি। রিয়েলিস্টিক সিচুয়েশন যখন ওয়ান পার্টিকেল মানে ভলিউম এলিমেন্টও শুধু না, এটা মানে একটা মানে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই থাকবে, আবার ডেল্টা পি এক্স ডেল্টা পি, মানে এটা একটা 4 ডাইমেনশনের একটা ছবি হবে আর কি। মানে ওয়ান পার্টিকেল 2 ডাইমেনশনে থাকলে ফেজ তো 4 ডাইমেনশনাল হবে না,
তাহলে এক্ষেত্রে যেমন মানে হ্যাঁ, স্যার। এক্ষেত্রে এখানে একটা এরিয়া হচ্ছে ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশনে থাকছে বলে, ওয়ান পার্টিকেল টু ডাইমেনশনে থাকলে একটা ফোর্থ ডাইমেনশনাল একটা কিছু হবে, যেটাকে তুমি আর এরিয়া বলতে পারো না আর কি। হ্যাঁ, মেনলি তখন আমাদের 3 ডাইমেনশন মানে 3D হয়ে যাবে, তাই তো? এই যে আমরা যে গ্রাফটা প্রেজেন্ট করছি। হ্যাঁ, গ্রাফটা একটা লাইনের বদলে হচ্ছে একটা তোমার বেসিক্যালি একটা এরিয়া এলিমেন্ট হবে, এই পার্টিকুলার ক্ষেত্রে এরিয়া এলিমেন্ট হবে। আর মানে এরিয়াটা মানে তোমার রিয়েল স্পেস এরিয়াটা তুমি ফিল করতে পারছো কারণ টু ডাইমেনশনাল বলে। আর যখন তোমার ওয়ান পার্টিকেল থ্রি ডাইমেনশনে মুভ করবে তখন একটা হাইপোথেটিক্যাল স্পেসে একটা এরিয়া বা ভলিউম এলিমেন্ট দেবে, যেভাবে ভাববে তুমি। ঠিক আছে, বোঝা গেল যা হয়েছে এখন পর্যন্ত? পরিষ্কার সব? আচ্ছা আচ্ছা, নেক্সট আমি একটা জাস্ট প্রবলেম বলছি, সেটা হচ্ছে যে আমি মানে আরও সিরিয়াস প্রবলেমে আসবো। সিরিয়াস প্রবলেমে আসার আগে যেটা আমি একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে কথাবার্তা বলছি, যে এরকম একটা কোশ্চেন পরীক্ষায় তোমরা মানে মানে ইভেন অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় বা ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়েছো, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। ইলেকট্রন ক্যানট স্টে। স্যার একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি যে এর আগে ক্লাসে স্যার আপনি বলেছিলেন যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এরকম অনেক ফেনোমেনা আছে যেগুলো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে তো ফেস ট্রাজেক্টরি মানে কিরকম ভাবে এক্সপ্লেন করবে, মানে সেক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল হবে না? না, একদমই তাই, ঠিকই বলেছো। যে মানে কথাটা হচ্ছে যে তোমার এই মানে ক্লাসিক্যাল কোয়ান্টামের সঙ্গে ম্যাক্রোস্কোপিক গুলিয়ে ফেলছো। আমার ম্যাক্রোস্কোপিকের সঙ্গে কিন্তু ক্লাসিক্যাল কোয়ান্টামের কোনো সম্পর্ক নেই এখানে। আমি এখানে ক্লাসিক্যাল ভার্সাস কোয়ান্টাম বলেছি। তোমার ইভেন একটা ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন যেখানে কোয়ান্টাম মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের ম্যানিফেস্টেশনটা আছে, পরিবেশ এটা ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন, তার ক্ষেত্রে হচ্ছে তোমার ওয়েল ডিফাইন কোনো ফেজ ট্রাজেক্টরি থাকবে না। তাহলে ছোট বড় নিয়ে কথা নয়, কথাটা হচ্ছে ক্লাসিক্যাল কোয়ান্টাম নিয়ে। ক্লাসিক্যাল পার্টিকেল হলে তার একটা ওয়েল ডিফাইন ফেজ ট্রাজেক্টরি থাকবে, আর যখন সেটা ক্লাসিক্যালি বিহেভ করছে না, কোয়ান্টাম পার্টিকেল যদি হয় তার কোনো ওয়েল ডিফাইন ফেজ ট্রাজেক্টরি থাকবে না। ঠিক আছে? হ্যাঁ মানে স্যার ক্লাসিক্যাল পার্টিকেল তো জেনারেলি মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, মানে জেনারেলি বলছি আমি, সেই হিসাবেই বললাম। না মানে এটাই হচ্ছে কথা, মানে এটা মাথা থেকে ভুলে যাও। মানে ছোট পার্টিকেল মানেই সেটা কোয়ান্টাম পার্টিকেল, আর বড় পার্টিকেল মানেই হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেল। এইটা মাথা থেকে ফর দ্য টাইম বিং ভুলে যাবে। এরকম একটা মিসকনসেপশন ছোটোবেলা থেকে তোমার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমি যেটা বললাম তো, যে তুমি এটা মানে ফাইনম্যানের লেকচার সিরিজে একটা সুন্দর ইম্পর্টেন্ট কথা আছে, যে তুমি মেঝের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারো ডিউ টু আনসার্টেনিটি প্রিন্সিপাল। কেন সারপ্রাইজিং না? তুমি যেটাকে ফ্রিকশান দিয়ে বোঝাও, তুমি মেঝের উপর দিয়ে কেন হেঁটে যেতে পারছো? মানে একটা মেঝের উপর দিয়ে তুমি হেঁটে যেতে পারো তো, বা মাটির উপর দিয়ে হেঁটে যেতে পারো, তাই না? তা সেটাকে তুমি কেমন করে এক্সপ্লেন করবে বলো? কেন হাঁটতে পারো তুমি? মানে হাঁটার সময় যে ফোর্সটা দিই, মানে ফ্রিকশনটার জন্যই একটা অপোজিং ফোর্স আছে। ফ্রিকশনটা না থাকলে মানে একই জায়গায় আর কি সার্কুল মানে পড়ে যেতাম আর কি, এরকম একটা ফ্রিকশনটা আছে বলেই। হ্যাঁ, মানে তোমার পাটা দেবে যাচ্ছে না, মানে ঢুকে যাচ্ছে না, বা তোমার ওই যেটা বলছো ফ্রিকশনের জন্য হচ্ছে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারছো। ফ্রিকশনটা মানেটা কি? মানে তোমার পাটা মাটির ভেতরে গেড়ে গেল না কেন, সামনের দিকে তুমি এগোতে পারলে কেন? মানে মাটি তোমাকে যেন একটা উল্টো বল দিচ্ছে, তাই তো? তাই তো? তাহলে মাটি উল্টো বলটা কেন দিচ্ছে? মানে ফ্রিকশনটা কেন এক্সিস্ট করছে? মানে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে বোঝার চেষ্টা করো যে কেন ফ্রিকশন থাকে। তুমি যে জায়গায় পাটা দিলে, সেই পাটা যা জলে পা দিলে যেমন হয় বা হাওয়াতে পা দিলে যেমন হয়, সেই রকম করে পাটা তো যা দেবে চলে যেতে পারতো, কিন্তু পাটা তোমার যা মাটির ভেতরে ঢুকে গেল না, বরং উল্টো একটা ফ্রিকশনাল ফোর্স তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করলো। তো সেই ফ্রিকশনটা কোথা থেকে এলো? আর ফাইনম্যান একটা দারুণ কথা বলছেন। তিনি বলছেন কি না, ধরো তুমি যখন তোমার পা দিয়ে যখন মেঝেতে ধাক্কা দিচ্ছ, তাহলে পায়ের মধ্যে অনেক পার্টিকেল আছে, মেঝেতেও অনেক পার্টিকেল আছে, তাই তো? তা তুমি কি করছো? তুমি একটা প্রেশার ক্রিয়েট করলে। তার প্রেশার ক্রিয়েট করলে কি হলো? তোমার যেটা ওই মাটির মধ্যে মানে তোমার পায়ের মধ্যে পার্টিকেল বা অ্যাটমগুলো বা মলিকুল যাই বলে, অ্যাটমই ধরে নাও, আর মেঝেতে অ্যাটম আছে,
তাহলে এই পায়ের অ্যাটম ওই মেঝের অ্যাটমকে ধাক্কা দিল। ধাক্কা দিলে কি হচ্ছে? ধাক্কা দিলে যেটা হচ্ছে দেখো, যে এই যে তুমি যখনই প্রেশারটাকে ক্রিয়েট করলে, তুমি ওই যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, হ্যাঁ, বা একটা অ্যাটমের সঙ্গে আর একটা অ্যাটম, তারা তো সব লেগে লেগে আছে, তুমি প্রেশারটাকে ক্রিয়েট করে একটা অ্যাটমকে আর একটা অ্যাটমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছো, বা একটা ইলেকট্রনকে আর একটা ইলেকট্রনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছো। এবারে কি আছে না, পাউলিজ রিপালশন আছে, মানে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল আছে। পাউলিজ বা আমি অন্যভাবে বলি, অন্যভাবে বললেও হবে তোমার, সেটা হচ্ছে তার থেকে মানে ওটা তুমি পাউলিটা হয়তো বললে তোমার এখন একটু বুঝতে অসুবিধা হবে, কারণ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল তুমি জানোই না। তার বদলে এইরকম করে ভাবো যে এই যে ইলেকট্রনগুলো আছে, তুমি পায়ে করে যখনই চাপটা দিলে, তখন ইলেকট্রনটা কী হচ্ছে, ইলেকট্রনগুলো আর বড় জায়গার মধ্যে থাকতে পারছে না, সেটা তো চেপে যাচ্ছে। তো যেমন যে কোনো একটা জিনিসকে ধরো, একটা রাবার বাই টাইপের জিনিসকে তুমি যদি চাপ দাও, তাহলে কী হচ্ছে, চাপ দেওয়া মানে হচ্ছে তাদের ভলিউমটাকে তুমি সংকোচন করার চেষ্টা করছো। তাহলে অ্যাটমের উপরে যখনই তুমি পাটা দিচ্ছ, তার ভলিউমটাকে সংকোচন করার চেষ্টা করছো। তাহলে ভলিউমটা যখন সংকোচন করছো, তখন কী হচ্ছে, তখন এই ডেলটা, তার মানে পজিশনে আনসার্টেনিটি কিন্তু তখন কমে যাচ্ছে। মানে পার্টিকেলটা আগে মানে ইলেকট্রনটা পুরো অ্যাটম জুড়ে ঘুরে বেড়াতে পারতো। এবার পায়ে করে যখনই তুমি চাপটা দিলে, তখন অ্যাটমটা সিঙ্ক করছে মানে কি, তার ভলিউমটাকে কমছে বা তার সাইজটাকে কমাচ্ছ তুমি। তো কমাচ্ছ মানে কি হচ্ছে না, পজিশনে আনসার্টেনিটি যেটা ডেল্টা এক্সটা কমে যাবে। আগে বড় জায়গার মধ্যে থাকছে, এখন ছোটো জায়গার মধ্যে থাকবে, ডেল্টা এক্সটা কমে যেতে থাকবে। আর এবারে দেখো ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2, তাহলে খেয়াল করে দেখো যে ডেল্টা এক্স কমে যায়, ডেল্টা পি এক্স বাড়বে। আচ্ছা, ডেল্টা পি এক্স বাড়বে মানে কি, মোমেন্টামের চেঞ্জটা বাড়বে, তাই তো? তাহলে মানে মোমেন্টামের আনসার্টেনিটিটা বাড়বে। তাহলে মোমেন্টামের আনসার্টেনিটি কখন বাড়ে, যদি মোমেন্টাম বাড়ে। আর এবার যারা মোমেন্টাম যদি বাড়ে, তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা কি তোমার একটা ফোর্স দিচ্ছে, সেটাই তোমার ফ্রিকশনাল ফোর্স, অপোজিং ফোর্স, যে তোমাকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বোঝা গেল? তাহলে খেয়াল করে দেখো যে তুমি ইভেন আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে তুমি ফ্রিকশন এক্সপ্লেন করে দিতে পারছো। আনসার্টেনিটি প্রিন্সিপালই তোমায় বলে দিচ্ছে যে কেন তুমি সামনের দিকে এগোতে পারছো। মানে এটা ফাইনম্যানের মানে লেকচার সিরিজে এই সুন্দর স্টেটমেন্টটা তোমার দেওয়া আছে। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। মানে তোমার মানে যেটা হচ্ছে যে এই যে কোয়ান্টাম এফেক্টটা, সেইটা শুধুমাত্র হচ্ছে মাইক্রোস্কোপিক পার্টিকেল বা মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে আছে, হ্যাঁ, সেরকম ব্যাপারটা নয়। প্রচুর ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা আছে, যে ম্যাক্রোস্কোপিক ফেনোমেনাটা এক্সপ্লেন করতে গেলে তোমাকে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের আশ্রয় নিতে হবে। বা আমি বারবার যে কথাটা বলেছি আগে, দেখবে যে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে কমপ্লিট, বা মানে এইভাবে বলি, কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট। মানে তুমি যদি জগৎটাকে দুটো ভাগে ভাগ করো, একটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, একটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড মানে প্রথমে বলি, মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে। মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে যে ক্লাসিক্যাল মেকানিক্স ইউজুয়ালি ফেল করে, সেখানে তোমাকে উপায় নেই, কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতেই হবে। কিন্তু ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে বা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে কোয়ান্টাম মেকানিক্সও কাজ করে, ক্লাসিক্যাল মেকানিক্সও কাজ করে। এবারে ইউজুয়ালি যদি ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করে তুমি কারেক্ট রেজাল্টটাকে পেয়ে যাও, তাহলে কোয়ান্টাম মেকানিক্স ইউজুয়ালি ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ইউজ করে না, বা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে ইউজ করে না। যদি এরকম সিচুয়েশন হয় যে তুমি ক্লাসিক্যালি ট্যাকেল করে তুমি সমস্ত ইনফরমেশনগুলো পেতে পারছো না, তখন সোকাল ম্যাক্রোস্কোপিক প্রবলেমটাকেও তোমাকে কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করতে হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি বলি যে কেন সলিড ইনকম্প্রেসেবল, মানে কেন আমি সলিডকে দুদিক থেকে যত কিছু চাপ দিই না কেন, তাকে একটা সার্টেন ভলিউমের নিচে আর কেন আনতে পারছি না, কারণ পাউলিজ রিপালশন। এই পাউলিজ রিপালশন কিন্তু নট অ্যান ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, দিস ইজ এ কনসিকুয়েন্স অফ অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। এবং এই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল কিন্তু পরিষ্কার কোয়ান্টাম মেকানিক্যাল একটা প্রিন্সিপাল। আর বোস-আইনস্টাইন কনডেনসেশন, সেটা কিন্তু একটা ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন। সুপার ফ্লুইডিটি, সুপার কন্ডাক্টিভিটি, ইট ইজ এ ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন। এখানে একটা দুটো মলিকুলের গল্প নাই, হিউজ নাম্বার অফ মলিকুলসের গল্প। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তুমি ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এগুলোকে ব্যাখ্যা করতে পারবে না, এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করতে হবে। সেই জন্য আমি বলছি যে হিউজ স্ট্রেঞ্জ অ্যান্ড পিকুলিয়ার বিহেভিয়ার ইন দ্য ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড আছে, বা ক্লাসিক্যাল ওয়ার্ল্ড আছে, যেগুলোকে কিন্তু প্রপারলি এক্সপ্লেন করতে গেলে তোমাকে কোয়ান্টাম মেকানিক্সের আশ্রয় নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে নেক্সট প্রবলেমটা বলছে যে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড এ নিউক্লিয়াস। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না।
এটা আমি এক্সপ্লেন করতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস একটু বলে নিই যে তোমার নিউক্লিয়াসের ডাইমেনশনটা কেমন জানো মোটামুটিভাবে? যদি ডাইমেনশন বা ডায়ামিটার টাইপের যদি বলি, ডায়ামিটার অফ নিউক্লিয়াস 10⁻15 অফ দ্য অর্ডার অফ 10⁻15 কি মিটার, তাই তো? এইটা। আর মাস অফ অ্যান ইলেকট্রন ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস, এটাকে ধরো ডি দিয়ে এক্সপ্রেস করছি। আচ্ছা, এটা ইলেকট্রনের মাসটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, তাই তো? ঠিক আছে তো? স্যার এটা দিয়ে কি দেখাবো যে মানে ভেলোসিটিটা হচ্ছে আলোর বেগের থেকে বেশি হয়ে যাচ্ছে, তা মানে ইম্পসিবল? দেখা যাক কি করা যায়, ঠিক আছে? আর এবারে দেখো যে যদি এমন হয় যে ইফ দ্য ইলেকট্রন has to stay inside the nucleus, then maximum uncertainty in position, maximum uncertainty in positionের maximum uncertainty কি হতে পারে? ডেল্টা এক্স ম্যাক্সিমাম ভ্যালু তো অফ দ্য অর্ডার অফ তোমার ডি হতে হবে, যেটা বেসিক্যালি ডায়ামিটার অফ দ্য নিউক্লিয়াস। তাহলে আমি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা আছে যদি আমি দাবি করি, তাহলে ইলেকট্রনটা আমি নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই খুঁজে পাবো বলে, তাহলে ম্যাক্সিমাম আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স ম্যাক্স, এটা অফ দ্য অর্ডার অফ ডি হয়ে গেল এটা। আচ্ছা, এবারে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু তোমার এইচ কস বাই 2, তো এটা ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। তাহলে ডেল্টা পি এক্সের যে মিনিমাম ভ্যালুটা সেটা অফ দ্য অর্ডার অফ কত হবে? এইচ কস বাই 2 ইন্টু ডেল্টা এক্সের ম্যাক্সিমাম, কিন্তু অফ দ্য অর্ডার বলছি, কিন্তু মানে এটা আমি বাবার বলছি, মানে তুমি অ্যাজিভ যেন ডিমান্ড মানে মেনে নিচ্ছ যে ডেল্টা এক্স ডেল্টা পি সেই গুণফলের মিনিমাম ভ্যালুটা হচ্ছে এইচ কস বাই 2 হয়, সেখানে ডেল্টা পি এক্সের মিনিমাম ভ্যালু বের করার জন্যে ডেল্টা পি এক্সের মিনিমাম, এটা মিনিমাম ডেল্টা পি এক্সের মিনিমাম ভ্যালু বের করার জন্য তুমি জাস্ট লিখে ফেলছো এটাকে এইচ কস বাই 2 ইন্টু ডেল্টা এক্স ম্যাক্স লিখে ফেলছো। এটা কিন্তু ওই জন্য আমি অফ দ্য অর্ডার অফ লিখলাম, ঠিক আছে? তার ডেল্টা পি এক্সের মিনিমাম ভ্যালুটা অফ দ্য অর্ডার অফ এইচ কস বাই 2 ইন্টু ডেল্টা এক্স ম্যাক্স। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে কোনো একটা কোয়ান্টিটি আনসার্টেনটির মিনিমাম ভ্যালু যা হবে সেই কোয়ান্টিটিটা অ্যাটলিস্ট সেটা হতে হবে। মানে আমার কাছে যদি 1000 টাকা ম্যাক্সিমাম থাকে, আমি যদি বলি আমার 1000 টাকার হিসেব মিলছে না, তাহলে অবভিয়াসলি আমার কাছে 1000 টাকা ছিল। যদি আমার কাছে 100 টাকা আমি নিয়ে বেরিয়েছিলাম আর আমি দাবি করছি যে আমার 1000 টাকার হিসেব মিলছে না, এটা বোকা কথা হয়ে যাচ্ছে। তার মানে যদি মোমেন্টামের আনসার্টেনটির মিনিমাম ভ্যালুটা এটা হয়, তাহলে মোমেন্টামের মিনিমাম ভ্যালুটা অ্যাটলিস্ট এটা। আর এখান থেকে মিনিমাম ভ্যালু অফ পি এক্স মানে মিনিমাম ভ্যালু অফ মোমেন্টাম লিখি, মিনিমাম ভ্যালু অফ মোমেন্টাম মিনিমাম ভ্যালু অফ মোমেন্টাম এটা পি এক্স। তাহলে মিনিমাম ভ্যালুটা তাহলে কী হবে? সেটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ মানে অফ দ্য অর্ডার অফ এইচ কস বাই 2 ইন্টু মানে এটা হচ্ছে তোমার এইচ কস বাই 2 ইন্টু ডেল্টা এক্স ম্যাক্স। তো ডেল্টা এক্স ম্যাক্সটা অফ দ্য অর্ডার অফ ডি বলে, তাহলে এইটাকে অ্যাকচুয়ালি লিখে ফেলতে পারতে, এখানেই লিখে ফেলতে পারতে এইচ কস বাই 2 ইন্টু ডি এরকম একটা অর্ডারের। হ্যাঁ, তাহলে সেটা লিখছি, এটা এইচ কস বাই 2 ইন্টু ডি এরকম একটা অর্ডারের হচ্ছে। তার মানে বেসিক্যালি এটা এইচ ওভার 4 পাই ইন্টু ডি, তাই তো? এইচ কস হচ্ছে এইচ ওভার 2 পাই, তাহলে এইচ বাই 4 পাই ইন্টু ডি। আর এবার আমি দুটো কেস বলছি। তাহলে যদি মিনিমাম ভ্যালু অফ মোমেন্টাম এটা হয়, তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস, সেটা টি এর মিনিমাম ভ্যালু কত হবে? পি এক্স এর মিনিমাম ভ্যালু তার স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম, এটা সেটা কত হচ্ছে না 1/2 এম। আর পি এক্স এর মিনিমাম ভ্যালু মানে এইচ ওভার
4πd তার স্কোয়ার হয়ে গেল, মানে h স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার m ইন্টু ডি স্কোয়ার। h স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার m ইন্টু ডি স্কোয়ার হলো, তাই না? 4 4 16 16 32 হলো, পাওয়া যাবে এটা। তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা হতে হবে। আচ্ছা, এবারে এইটা আমি এখানে যে বসিয়ে দেখে এটা কেমন হয়। এইটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, তার স্কোয়ার হয়ে গেল 32 পাই এর ভ্যালু 3.14 এর মতো, 3 পাই স্কোয়ার হয়ে গেল। আর এবার মাস অফ দ্য ইলেকট্রন হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি হয়ে গেল। আর ডি স্কোয়ারটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার, তার স্কোয়ার হয়ে গেল। আর এবার আমাকে এটাকে ক্যালকুলেট করে দেখাও তো কত বেরোচ্ছে। আমি সব এসআই ইউনিটে বসিয়েছি, মানে উত্তরটা জুলে বেরোবে। হ্যাঁ, আচ্ছা, জুলে যেটা বেরোবে তাকে যদি তুমি এবার ভাগ করে দাও, এই যে সামথিং যে জুলটা বেরোলো তাকে যদি 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করো, সেটা হচ্ছে জুল পার ইলেকট্রন ভোল্ট আর কি। হ্যাঁ, এটাকে যদি ভাগ করো তাহলে উত্তরটা তুমি দেখো খেয়াল করে, তোমার ওই অ্যারাউন্ড হচ্ছে 10 টু দি পাওয়ার 4, 10,000-এর কাছাকাছি আর কি, এত ইলেকট্রন ভোল্টের মতো উত্তরটা বেরোবে। সরি, এত মেগা ইলেকট্রন ভোল্টের মতো, সরি হচ্ছে। তুমি এটা ক্যালকুলেট করে নাও না, করে নাও, তোমার কাছে ক্যালকুলেটারের শব্দ আছে। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10 এর কাছাকাছি, মানে 9.10 এর কাছাকাছি, মানে গিগা ইলেকট্রন ভোল্ট। মানে এটা 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 ক্যালকুলেট করে দেখে নাও তো, এটা তোমার ওই 10,000-এর কাছাকাছি একটা এত মেগা ইলেকট্রন ভোল্ট এরকম একটা হবে আর কি। হ্যাঁ, স্যার 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মাইনাস 11 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জুল হচ্ছে তো, তাই তো? আচ্ছা, তাহলে এবার 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জুল, তাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে কি করতে হবে? 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে কত হচ্ছে আমায় বলো? এইটাকে তুমি ভাগ করো 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করো, তা তত ইলেকট্রন ভোল্ট হবে। দেখো তো কত হচ্ছে। বলো। কিরে, স্যার 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হচ্ছে। কত? স্যার 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ স্যার, এটাই আছে স্যার, 5.93 ইনটু 10 টু ওভার 8। না, এই 9.5 টা ভুল হয়েছে, একটু দেখ তো। 9.5 এটা ঠিক হয়নি। হ্যাঁ স্যার, ওটা 1.52 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 আসছে ওটা। 10 কত বল, একবার বল। 1.52 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 জুল। 10 টু দি পাওয়ার মাইনাস 9 জুল। হ্যাঁ, এবারে এটা ভাগ করে বল কত হচ্ছে। কত হচ্ছে ভাগ করলে? 5.94 ইনটু 10 টু দি পাওয়ার 28। স্যার 10 টু দি পাওয়ার 28 মদন আমার। ঠিক করে গা। হ্যাঁ 0.948 আর সামনে ঠিক করে বল, কারো কথা শুনতে পাচ্ছি না আমি। স্যার 9.4 ইনটু 10 টু দি পাওয়ার 7 হবে স্যার, ওটাই আসছে। আরে হ্যাঁ, আন্দাজে কথা বলিস কেন? মানে একটা আমি বলছি না, ইটস সায়েন্স, মানে একটা ছোট অঙ্ক আমি তোদের কাছ থেকে এক্সপেক্ট করছি, সেটা 10 জন লোকে বলছে 10টা ডিফারেন্ট অ্যান্সার।
আবার জিজ্ঞেস করছে, লজ্জাও করে না সব করা। বল ঠিক করে বল। স্যার হ্যাঁ 9.5 into 10 to the power 9 9 এটা হ্যাঁ স্যার। তার মানে কি? তার মানে দেখো এটা অফ দ্য অর্ডার অফ হচ্ছে এই 9500 মেগা ইলেকট্রন ভোল্টের মতো, কারণ 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট মানে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে এটা 9500 মেগা ইলেকট্রন ভোল্টের মতো হচ্ছে তোমার, এটা যদি ক্যালকুলেট করো। তাহলে দেখো, তাহলে আমি কি বলছি না, যদি তুমি নিউক্লিয়াসের মধ্যে একটা ইলেকট্রনকে রাখো, তাহলে আমার আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমি যেটা পেলাম যে ওই ইলেকট্রনের মিনিমাম কাইনেটিক এনার্জিটা হবে 9500 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এবারে অ্যাভারেজ, আচ্ছা আমাকে বলো তো যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বা নিউট্রন এটা থাকে কেন? থাকে বেসিক্যালি একটা তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স বা কিছু একটা আছে বলে, তো মানে বাইন্ডিং এনার্জি কেটে বলে। তাহলে অ্যাভারেজ একটা বাইন্ডিং এনার্জি আছে বলেই তো নিউক্লিয়াসের ভেতরে ওইটুকু জায়গার মধ্যে প্রোটন বা নিউট্রন ইত্যাদিগুলো থাকে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কেমন অর্ডারে হয় বলো তো? তো রেডিও অ্যাক্টিভিটি পড়ছো তো, তাহলে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটা কেমন অর্ডারে? 8 মেগা। বলো বলো তোমার কথা। 7.2 মেগা ইলেকট্রন। স্যার 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। 8 মেগা এরকম। আর যাক অ্যাপ্রক্সিমেটলি 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। এই 7.8 কি সব বলছো না? বিক্রম কত বললি একটা? 7.2 থেকে 7.8 এরকম। যাক ওরকমই হবে, মানে 7 থেকে 8 আমি লিখে দিচ্ছি না, হ্যাঁ 7 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এবারে খেয়াল কর যে নিউক্লিয়াসের মধ্যে কোন একটা নিউক্লিয়ান যদি থাকে, মানে এখানে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে ইলেকট্রনটা আমার নিউক্লিয়ানের রোল প্লে করবে। তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে থাকবে একটা অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি দিয়ে, সেটা কত? 7 to 8 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যে এনার্জির জন্যে নিউক্লিয়ানগুলো নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াসে থাকবে, সেটা হচ্ছে 7.7 to 8 মেগা ইলেকট্রন ভোল্ট। আর ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকলে তার যে কাইনেটিক এনার্জি হবে সেটা হচ্ছে প্রায় 10,000 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এবারে ভাব, কাইনেটিক এনার্জি চায় কি? যে ইলেকট্রনটা লাফালাফি করুক, মানে দৌড়াক। আর পোটেনশিয়াল এনার্জি কী চায়? বাইন্ডিং এনার্জি কী চায়? সে আটকে থাকুক। তাহলে যদি কাইনেটিক এনার্জিটা আমার এই বাইন্ডিং এনার্জি থেকে এক্সিড করে গেছে, তাহলে সেই ইলেকট্রনটা তুমি নিউক্লিয়াসের মধ্যে রাখতে পারবে? বোঝা গেল? তাহলে কাইনেটিক এনার্জি যেটা, সেটা মাঝ গ্রেটার দেন বাইন্ডিং এনার্জি। এটা তা যদি হয়, এটা কি ইমপ্লাই করবে? ইলেকট্রনটা কোনোভাবেই নিউক্লিয়াসের মধ্যে তুমি রাখতে পারবে না। ইলেকট্রন cannot stay inside a nucleus। দেখো বুঝতে পারলে কিনা? সেটা হচ্ছে কি, যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে তার মিনিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে প্রায় 10,000 মেগা ইলেকট্রন ভোল্টের মতো, কিন্তু ইলেকট্রনটাকে বেঁধে রাখার জন্য যে অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স যেটা, সেটা 7 to 8 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে কোনোভাবেই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা থাকতে পারবে না, সে ছিটকে বেরিয়ে যাবে। বোঝা গেল এটা? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আর একটা যেটা বলছিলে তুমি, সেই রকম কোনো ব্যাপারটাকে বলা যায় যে এইখানে দেখো পিএক্স এর মিনিমাম ভ্যালু এটা হয়েছে, তার মানে মিনিমাম ভেলোসিটি বা স্পিড যাই বলো না কেন, মিনিমাম ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস, ভি মিনিমাম ভ্যালুটা সেটা আমি লিখবো কি? পিএক্স এর যে মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই এম, এটা মাস অফ দ্য ইলেকট্রন, সেটা কত দাঁড়াচ্ছে না? পিএক্স এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে তোমার h/4πd, h/4π me ইন্টু ডি, তাহলে হয়ে গেল এইটা। আর এবারে এইটার আমি ভ্যালুটাকে জাস্ট এস্টিমেট করি, 6.626 ইন্টু 10 to the power minus 34 জুল সেকেন্ড by 4 pi into 9.11 into 10 to the power minus 31 kg
ইন্টু ডিটা হচ্ছে 10⁻⁻15 মিটার, তার স্কোয়ার এখন না, -15 মিটার। বলো এটার ভ্যালু কত হচ্ছে, বলো এক্স্যাক্টলি বলবে। স্যার 5.7 ইন্টু 10⁻10 মিটার। 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড হবে যেহেতু ভেলোসিটি। তার মানে এটা হচ্ছে কত, তুমি এটা হচ্ছে দেখো, এইটা পরিষ্কার মাঝ গ্রেটার দ্যান দ্য স্পিড অফ লাইট না? লাইটের স্পিড কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড মাত্র। লাইটের স্পিড কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর হোয়ারাজ যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা থাকে তার মিনিমাম ভেলোসিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে 5.7 × 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা মাছ গ্রেটার দ্যান দ্য স্পিড অফ লাইট। এবারে দিস ইজ অ্যাবসার্ড, এটা হতে পারে না। সেখানে কি হবে, তাহলে তাহলে তার কনক্লুশনটা কি হবে, যে ইলেকট্রন cannot stay inside a nucleus। তাহলে তুমি দুরকম করেই দেখতে পারো, যে যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা থাকে তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে অ্যানালিসিস করে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ওই ইলেকট্রনের মিনিমাম কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে সেটা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির থেকে অনেক অনেক বেশি। তাহলে সে কখনোই স্টেবিলিটি দিতে পারবে না, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে ঢুকতেই পারবে না, থাকতেই পারবে না। আবার উল্টো রকমভাবে আরেক রকম করে আমি যেটা বললাম, যে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে তার যে মিনিমাম ভেলোসিটিটা সেটা কিন্তু লাইটের ভেলোসিটি এক্সিড করে বা লাইটের স্পিড এক্সিড করে যাচ্ছে, যেটা অ্যাবসার্ড। মানে কোনো একটা ম্যাসিভ পার্টিকেল তার স্পিডটা লাইটের স্পিড বা তার থেকে বেশি কোনোভাবেই হতে পারে না, সেটা আমরা দেখেছি। ঠিক আছে, তো সেখান থেকে আমি যেটা বলে দিতে পারছি যে না, ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে, কি রে বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো কি কথা। বলছিলাম যে স্যার আপনি যে একটা হাইড্রোজেনের যে প্রবলেমটা দিয়েছেন লাস্টের প্রবলেমটা, সেটা কি স্যার এইভাবেই করতে হবে শুধু? যেখানে আমরা স্যার ওই নিউক্লিয়াসের সাথে বলছিলাম ডিস্টেন্সটা ডি নেবেছি, সেখানে নিউক্লিয়াসের বদলে ওই ইলেকট্রনের সাথে যে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা সেটা নিয়ে করবো কি? আমি জানি না, ও মুখস্থ করেছিলাম আগের দিন বলে দিয়েছি, আর সব ভুলে গেছে, মাথা থেকে সব চলে গেছে। আচ্ছা, আজ এবারে দেখ, যেটা হচ্ছে তুই তো বলছিস যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বা নিউট্রন থাকে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে যে কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না সেই কারণটা তো প্রোটন বা নিউট্রনের জন্য হতে পারে। আর তুই কি করে শিওর হলি যে প্রোটন বা নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে? সেটা হচ্ছে প্রোটন or neutron can stay inside a nucleus. Proton and neutron can stay inside a nucleus. Explain. তাহলে আমি বল, মানে তাহলে আমি কিভাবে ক্যালকুলেশনটা করব যাতে আমি দেখাতে পারবো যে প্রোটন বা নিউট্রন তারা নিউক্লিয়াসের মধ্যে থাকলে কিছু অসুবিধা নেই বা তারা নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে, কি করে করব? মানে মাসটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে যেটা তফাৎ একই রকমের সব কিছু, শুধু একটা জিনিস তোকে খেয়াল রাখতে হবে, মাস অফ প্রোটন বা নিউট্রন যেটা, মানে মাস অফ প্রোটন অর মাস অফ নিউট্রন তারা তো খুব কাছাকাছি, এটা সেটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ এই 1836 ইন্টু মাস অফ অ্যান ইলেকট্রন। তার একটা ইলেকট্রনের মাসের 1836 গুণ হচ্ছে মাস অফ দ্য প্রোটন আর মাস অফ দ্য নিউট্রন। তুমি খেয়াল করে দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে যদি টি তার মিনিমাম ভ্যালুটাকে ক্যালকুলেট করো তাহলে সেটা কী বেরোবে বলতো? মানে দেখ, এই যে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এই যে মাসটা তুমি বসিয়েছো, এই মাস অফ দ্য ইলেকট্রন সেটাকে তোমাকে রিপ্লেস করে দিতে হবে মাস অফ প্রোটন দিয়ে। তার মানে কি যা আছে আছে তার সঙ্গে শুধু একটা এক্সট্রা ভাগ হয়ে গেল 1836। তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জি যেটা সেটা হয়ে যাবে কত, ওই যেটা 9000 কত 500 মতো লিখেছো,
মেগা ইলেকট্রন ভোল্ট, তাকে তুমি ভাগ করে ফেলছো কত 1836 এটা দিয়ে, এটাতে ভাগ করলে কত দাঁড়াচ্ছে দেখো, অফ দ্য অর্ডার অফ 5-এর কাছাকাছি নাকি, অফ দ্য অর্ডার অফ 5 মেগা ইলেকট্রন ভোল্টের মতো। সেটা দেখো লেস দ্যান 7 to 8 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে অ্যাভারেজ যে বাইন্ডিং এনার্জি তার তুলনায় কিন্তু এখন এটা কম হয়ে যাচ্ছে, তার মানে কোনো অসুবিধা নেই। একই রকমভাবে ভি এর মিনিমাম ভ্যালুটা যখন তুমি ক্যালকুলেট করবে, এটা কত হবে, এই যে 5.7 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাকে তুমি ভাগ করে ফেলছো কি দিয়ে, 10⁻10, এটা 5.7 × 10⁻10 মিটার পার সেকেন্ড। সেটা দেখবি ক্যালকুলেশন করলে এই মাস অফ দ্য ইলেকট্রনটা মাস অফ দ্য প্রোটন বা নিউট্রন দিয়ে রিপ্লেস হয়ে যাবে বলে সেটা 1836 দিয়ে একটা ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে এটা খেয়াল করে দেখো এটা কত দাঁড়ায়, এবার 2000-এর মতো ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। 2.10 × 10⁻7 এরকম আসছে। দেখে এটা পরিষ্কার যে এটা লাইটের স্পিড যেটা তার তুলনায় কম থাকছে, ঠিক আছে, এটা পরিষ্কার লাইটের স্পিডের থেকে কিন্তু কম থাকছে। তোমরা দেখো যদি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বা নিউট্রন থাকে, ইলেকট্রন থাকলে যে কারণে সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু প্রোটন বা নিউট্রন থাকলে কিন্তু সেই সমস্যাটা আসছে না, কারণ কাইনেটিকের অ্যাভারেজ কাইনেটিকের মানে মিনিমাম কাইনেটিক এনার্জি সেটা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির থেকে কম থাকছে, আর মিনিমাম ভেলোসিটিটা লাইটের স্পিডের থেকে কম থাকছে। এটা আবার ধরো যদি আমি এরকম কোশ্চেনটাকে করি যে ইলেকট্রন can stay inside an atom. Electron can stay inside an atom. Explain. আচ্ছা, তাহলে ইলেকট্রন নাকি নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারছে না, কিন্তু ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকতে কোনো অসুবিধা নেই। মানে ইলেকট্রন অ্যাটমের মধ্যে তো আছে তুমি জানোই, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারছে না, কিন্তু ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকতে পারে। তাহলে এইটাকে তুমি কি করে এক্সপ্লেন করবে, মানে কোথায় ক্যালকুলেশনে কোথায় কি গন্ডগোল করবে যাতে করে। হ্যাঁ, ডেল্টা এক্সটা যেখানে 10⁻15 নিয়েছিলাম, এবার সেখান থেকে বাড়িয়ে 10⁻10 বা ওরকম নিতে হবে। হ্যাঁ একদমই তাই, একদমই ঠিক কথা বলেছে যে এখন হচ্ছে নিউক্লিয়াসের ডায়ামিটারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটমের ডায়ামিটার। অ্যাটমের ডায়ামিটার অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, তাহলে 10⁻10 অর্ডারে। তার মানে কি এটা দাঁড়াবে যে টোটাল ক্যালকুলেশন যেটা করছো যেখানে তোমার ডি ছিল সেইটা 10⁻15 থেকে 10⁻10 দিয়ে রিপ্লেস করে দাও, রিপ্লেস করে দেখো তুমি যা পাচ্ছ তাতে কোথাও কোনো অসুবিধা থাকছে না। এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। হ্যাঁ, এই পার্টটাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। তাহলে ও যেটা বলে দিয়েছে যে এখানে নিউক্লিয়াসের ডায়ামিটার ডি যেটা 10⁻15 ছিল, সেটাকে তুমি রিপ্লেস করো অ্যাটমিক ডায়ামিটার ডি দিয়ে, যেটা বেসিক্যালি 10⁻10, তাহলেই দেখবে সব কিছু হয়ে যাচ্ছে। হচ্ছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল, সেখান থেকে হচ্ছে ন্যাচারাল উইথ। আচ্ছা, আর এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলে না, ডেল্টা ই ডেল্টা টি সেটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, ডেল্টা ই ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, যেখানে ডেল্টা ইটা হচ্ছে এনার্জির আনসার্টেনটি, ডেল্টা টিকে টাইমের আনসার্টেনটি। আচ্ছা, যেখানে ডেল্টা টি আনসার্টেনটি ইন টাইম, এইটা নিয়ে না প্রচুর গন্ডগোল আছে। গন্ডগোল বলতে আনসার্টেনটি টাইমটা অ্যাকচুয়ালি আমি কেমন করে এক্সপ্রেস করবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইটা নিয়ে কিন্তু প্রচণ্ড সমস্যা। সেইটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে এই আনসার্টেনটি টাইমের ব্যাখ্যা দেয়। আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে ডেল্টা টি ইজ অফ দ্য অর্ডার অফ টাও। টাওটা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম অফ অ্যান এক্সাইটেড স্টেট, অ্যাভারেজ লাইফ টাইম অফ এ কোয়ান্টাম স্টেট আর কি, অ্যাভারেজ লাইফ টাইম অফ এ কোয়ান্টাম স্টেট। তো কোনো একটা পার্টিকুলার স্টেটে অন অ্যান অ্যাভারেজ কতখানি টাইম থাকে সেটা হচ্ছে টাও, অ্যাভারেজ লাইফ টাইম, ডেল্টা টিটা অফ দ্য অর্ডার অফ টাও হয়। আর আনসার্টেনটি এনার্জি যেটা ডেল্টা ইটা
সেটা খুব সহজ ব্যাপার। তোমার ই স্কোয়ার অ্যাভারেজ করতে হবে মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার করতে হবে করে স্কোয়ার রুট করতে হবে। এইরকমভাবে তুমি আনসার্টেনিটির এনার্জিটাকে পেয়ে যেতে পারো। আর এবারে কথাটা হচ্ছে যে এই এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালের সঙ্গে ন্যাচারাল উইথের কি সম্পর্ক। আচ্ছা, উইথ জিনিসটা কি দেখো, যে যখন তুমি একটা স্পেকট্রা দেখো, একটা এক্সপেরিমেন্টাল স্পেকট্রা তুমি দেখবে ইউজুয়ালি এদিকে ইন্টেন্সিটি প্লট করা হয়, এদিকে ফ্রিকোয়েন্সি প্লট করা হয় এইটা। এবং সেই স্পেকট্রাটা দেখবে তুমি যত ভালো স্পেকট্রাই নাও না কেন, এই স্পেকট্রার মধ্যে কিন্তু এরকম একটা উইথ থাকে, মানে একটা মোটা ব্যাপারটা থাকে। তাহলে এবারে যেটা মজার কথা সেটা হচ্ছে যে এই যে উইথটা সেটা দেখো উপরের দিকে, অর্থাৎ ইন্টেন্সিটি যখন বেশি তখন সরু, আর যখন ইন্টেন্সিটি কম তখন হচ্ছে ব্রড আর কি। তাহলে এই যে করসপন্ডিং এইটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে আই ম্যাক্স, মানে ইন্টেন্সিটির ম্যাক্সিমাম ভ্যালুটা তোমার আই ম্যাক্স। এবারে যেহেতু উপরের দিকে তার উইথটা কম, পরের দিকে উইথটা বেশি, সেই জন্যে যখন ইন্টেন্সিটিটা আই ম্যাক্স বাই 2 মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অর্ধেক, তখন এই যে উইথটা ডেল্টা নিউ এইটাকে বলা হচ্ছে উইথ। তাহলে উইথ অফ এ স্পেকট্রাল লাইন মেজার করতে হয় এইরকমভাবে, যেখানে ইন্টেন্সিটির ম্যাক্সিমাম হচ্ছে তার অর্ধেকে আই ম্যাক্স বাই 2তে যে উইথটা, সেটাই বেসিক্যালি তোমার মানে ব্রডেনিং বা উইথের অ্যাকচুয়ালি মেজারমেন্ট, ঠিক আছে। আজ এবারে কথাটা হচ্ছে যে এই যে স্পেকট্রাতে এই যে তুমি যত ভালো স্পেকট্রাই নাও না কেন, তুমি যে এখন উইথ পাচ্ছ, সেই উইথটা পাওয়ার জাস্ট কারণটা কি? আচ্ছা, কারণ হচ্ছে অনেকগুলো আছে। তাহলে এই যে উইথটা পাওয়া যাচ্ছে, এই উইথটার কারণ হচ্ছে অনেকগুলো হচ্ছে। তাহলে এর রিজন হচ্ছে অনেক রকম হয়, সেই রিজনগুলো আমরা মলিকুলার স্পেকট্রোস্কোপি যখন বলবো তখন বলবো। একটা হচ্ছে মলিকুলগুলো ধাক্কা, মানে আইসোলেটেড মলিকুলের যা এনার্জি লেভেলস বা ইত্যাদি হবে, মলিকুলগুলো যদি ধাক্কাধাক্কি করে তাহলে সেটা কিন্তু একটু পাল্টে যেতে পারে। তাহলে রিজনসগুলোর মধ্যে প্রথম যে রিজনটা, হ্যাঁ, মানে কি কারণে হচ্ছে এই ব্রডেনিংটা হতে পারে, একটা বলে কলিশনাল ব্রডেনিং। কলিশনাল ব্রডেনিং মানে হচ্ছে এই মলিকুলগুলো ধাক্কাধাক্কির জন্য একটা ব্রডেনিং আছে, এটা কলিশনাল ব্রডেনিং। আর গ্যাস ফেজে মলিকুলগুলো মুভ করে বলে সেখান থেকে একটা ব্রডেনিং আসতে পারে, সেটা হচ্ছে ডপলার ব্রডেনিং এইটা। আর এবারে কথাটা হচ্ছে কলিশনাল বা ডপলার ব্রডেনিং তুমি চাইলে কিন্তু এটাকে জিরোতে নিয়ে চলে যেতে পারো, মানে কলিশনাল ব্রডেনিং বা ডপলার ব্রডেনিংটাকে কিন্তু তুমি চাইলে ভ্যানিশ করাতে পারো। তাহলে এই ব্রডেনিংটা যখন মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়বো তখন ডিটেলে আলোচনা করবো। এখন আমি জাস্ট এনার্জি টাইম আনসার্টেনিটির কনটেক্সট থেকে যতটুকু না বললে না ততটুকু বলছি। তাহলে কলিশনের জন্য ব্রডেনিং হতে পারে, ডপলার ব্রডেনিং হতে পারে, কিন্তু এই দুটো ব্রডেনিংই তুমি জাস্ট ভ্যানিশ করে দিতে পারো বিভিন্ন রকমের মেথড ইউজ করে। তারপরেও দেখা যাচ্ছে যে স্পেকট্রাল লাইনটা সেটা কিন্তু ইনফাইনাইটলি শার্প হচ্ছে না, তবু একটা ব্রডেনিং রয়ে যাচ্ছে, এবং সেই যে ব্রডেনিংটা সেটা হচ্ছে ন্যাচারাল উইথ, এবং এটা অ্যারাইজ করছে ডিউ টু এনার্জি টাইম বা অন্যভাবে বললে ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হ্যাঁ, এই ব্রডেনিংটা আসছে। তাহলে এর জন্য যে ব্রডেনিংটা আসে ডিউ টু আনসার্টেনিটি প্রিন্সিপাল, হ্যাঁ, সেইটাই তোমাকে দিচ্ছে হচ্ছে ন্যাচারাল উইথটা বা ন্যাচারাল ব্রডেনিংটা। ব্যাপারটা কীরকম দেখো, জাস্ট যদি তোমার ওই রকমভাবে কোনো না থাকতো, মানে আনসার্টেনিটি প্রিন্সিপাল বা ইত্যাদি কিছু না থাকতো, তাহলে এই যে এনার্জিটা সেটা যে এপসাইলন এম জিরো ধরো, এটা এপসাইলন এন জিরো, আমি এদিকে এনার্জি প্লট করছি এটা। তাহলে দুটো স্টেট কনসিডার করছি, একটা এম এস স্টেট আর একটা হচ্ছে এন এস স্টেট। এম এসতে তার এনার্জি এপসাইলন এম জিরো, একটা এন এসতে তার এনার্জি এপসাইলন এন জিরো। আচ্ছা, এদের মধ্যে যে গ্যাপটা এপসাইলন এন জিরো মাইনাস এপসাইলন এম জিরো, তাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করে যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা ধরে নাও নিউ এম এন জিরো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। মানে কথা হচ্ছে যে যখন তুমি এই ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করছো, তখন দেখো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার এই নিউ এম এন জিরো ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রেই শুধু ট্রানজিশনটা করবে, অন্যত্র নয়। আবার বলছি দেখো, যে যদি মানে এনার্জি লেভেলগুলো এরকম প্রিসাইজ হয়,
তার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে পুরো ফিক্সড। তুমি জানো যে ট্রানজিশন হওয়ার জন্য রেজোনেন্স কন্ডিশনটা স্যাটিসফাই করতে হয়। রেজোনেন্স কন্ডিশন মানেটা কি? রেজোনেন্স কন্ডিশন মানে হচ্ছে যে ডেল্টা ইটা হচ্ছে এইচ নিউ এর সঙ্গে সমান হবে, সেখান থেকে তুমি নিউটাকে ক্যালকুলেট করে নিবে। তার মানে যদি অন্য রকমের কোনো গন্ডগোল না থাকতো, অর্থাৎ এনার্জি লেভেলগুলি যদি প্রিসাইজ হতো, তাহলে কিন্তু আই ভার্সেস নিউ প্লট তুমি এরকম একটা ছবি দেখতে পেতে এবং এটা সুন্দর একটা লাইন শার্প স্পেক্ট্রাম তুমি পেয়ে যেতে পারো। আচ্ছা, এবারে বাস্তবে কি হচ্ছে? বাস্তবে এনার্জি লেভেলগুলো কিন্তু প্রিসাইজ নয়। কেন প্রিসাইজ না? তার অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে একটা অবশ্যই হচ্ছে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার মানে এই যে এনার্জি লেভেলটার কথা বলছি আমি, আর এই যে এনার্জি লেভেলটার কথা বলছি এইটা, হ্যাঁ, এই যে লেভেলটা, এই লেভেলটা যেটা এমএস লেভেল, মানে এটা এমএস স্টেটের জন্য আর এটা এন স্টেটের জন্য। এবারে কোনো কারণে সেটা হতে পারে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য, কলিশনের জন্য, বা ডবলার বন্ডিং, বিভিন্ন কারণে আর কি। যে এই যে লেভেলটা, এই লেভেলটার মধ্যে কিন্তু একটা উইথ আছে, একটা উইথ আছে। আর ঠিক একই রকম করে এখানেও কিন্তু তোমার একটা উইথ আছে। আচ্ছা, এবারে দেখো, যদি তোমার উইথ থেকে থাকে, তাহলে তুমি যখন ট্রানজিশনটা ঘটাচ্ছ, এর নিচ থেকে, মানে এর উপর থেকে এর নিচ পর্যন্ত এইভাবে ট্রানজিশনটা ঘটতে পারতো, অথবা হচ্ছে এর নিচ থেকে এর উপর পর্যন্ত ট্রানজিশনটা ঘটতে পারতো। তার মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো, দেখো, যে যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, এই যে কালো দাগ থেকে কালো দাগ, তার থেকে কম ফ্রিকোয়েন্সিতে সে অ্যাবজর্ব করতে পারে, বেশি ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করতে পারে। তার মানে আমি জাস্ট যখন এনার্জি লেভেলগুলো প্রিসাইজ থাকছে না, এনার্জি লেভেলগুলোর মধ্যে একটা উইথ থেকে থাকছে, তখন এই এম এস স্টেটের এনার্জিটা এপসাইলন এম এবং এন স্টেটের এনার্জিটা এপসাইলন এন যদি বলি, তাহলে ফ্রিকোয়েন্সি যেটা এম এন, সেটা কত হচ্ছে? এপসাইলন এন মাইনাস এপসাইলন এম বাই এইচ। আমাকে এইরকমভাবে লিখতে হবে এটা। কিন্তু এপসাইলন এনটা কি না, এপসাইলন এন জিরো যেটা ছিল, তার সঙ্গে প্লাস মাইনাস, একটু খেয়াল করো যে এই যে উইথটা, এই যে পুরো উইথটা, সেটা কি হবে না, সেটা হচ্ছে তুমি এই যে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল তুমি দেখেছো, সেখান থেকে খেয়াল করে দেখো যে ডেল্টা ই যেটা অফ দ্য অর্ডার অফ কত, এইচ ওভার 4 পাইটাও এরকম দাঁড়াচ্ছে। ডেল্টা ইটা এখান থেকে এইচ ওভার 4 পাই হয়ে গেল, আর ডেল্টা টিটা টাও বলে তুমি ডান দিকে পাঠিয়ে দিলে, সেখানে করে একটা এনার্জি লেভেলের যে উইথটা ডেল্টা ই, সেটা এইচ ওভার 4 পাই টাও। তাহলে দেখো, এই যে টোটাল উইথটা, সেটা এইচ ওভার 4 পাই টাও এম এম, আর এই যে উইথটা সেটা কত হবে, এটা বেসিক্যালি এইচ ওভার 4 পাই টাও এন। তাই এটা হচ্ছে এইচ ওভার 4 পাই টাও এম, এটা হচ্ছে এইচ ওভার 4 পাই টাও এন, এটা। তাহলে এবারে দেখো, খেয়াল করে যে আমি যখন এই এপসাইলন এন মাইনাস এপসাইলন এম বাই এইচ আমি করছি, এপসাইলন এনটাকে লিখতে পারি এপসাইলন এন জিরো, যেটা এইটা হচ্ছে এপসাইলন এন জিরো, তার থেকে একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে। তাহলে এবারে যদি আমি এইটা মাঝামাঝি ধরি, তাহলে এই যে উইথটা যদি এইচ ওভার 4 পাই টাও এন হয়, তাহলে এর অর্ধেকটা কতটা, এর অর্ধেকটা হচ্ছে এর অর্ধেকটা, অর্থাৎ এইচ ওভার 8 পাই টাও এন। তাহলে আমি যখন এপসাইলন এনটাকে বলছি, সেটা এপসাইলন এন জিরো থেকে হতে পারে ওটা এইচ ওভার 4 পাই টাও এন বেশি, এইখান থেকে এতটা বেশি, অথবা হতে পারে এইখান থেকে এতটা কম। এতটা কম মানে হচ্ছে বেসিক্যালি মাইনাস এইচ ওভার 4 পাই টাও এন, এইটা হলো এটা, মাইনাস এটা কত হবে একই রকমভাবে এপসাইলন এম জিরো প্লাস মাইনাস এইচ ওভার, ও সেটা এটা এইচ হবে, সরি, এইচ ওভার 8 পাই টাও এম, এইটা ডিভাইডেড বাই কি হচ্ছে না, ডিভাইডেড বাই তোমার এইচ হচ্ছে। তা কি করলাম দেখো, যে যখন তোমার এনার্জি লেভেলগুলো প্রিসাইজ নয়, যখন উইথ আছে, তখন আমি ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বের করার জন্য এপসাইলন এন মাইনাস এপসাইলন এম বাই এইচ করছি। এপসাইলন এনটা বেসিক্যালি এপসাইলন এন জিরো, অর্থাৎ এই যে এনার্জিটা ছিল আগের মতো এপসাইলন এন জিরো, তার থেকে কিছুটা পরিমাণ বেশি হতে পারে, কিছুটা পরিমাণ কম হতে পারে। তাহলে বেশি মানে প্লাস, কম হলে মাইনাস। এবার কতটা বেশি কতটা কম, এই ওভারঅল উইথটা যেহেতু এইচ ওভার 4 পাই টাও এন, আর এই আনপার্ট অফ যে এনার্জিটা, মানে আগে আনপার্ট অফ মানে আমি বলছি যে মানে একদম যখন এই উইথটা ছিল না আর কি, হ্যাঁ, তখন যেহেতু এনার্জিটা এইখানে ছিল,
তার থেকে একটু বেশি হতে পারে, তার থেকে একটু কম হতে পারে। কতটা বেশি হচ্ছে না এইচ ওভার এর অর্ধেক, এইচ ওভার 8 পাই টাউ এন বেশি হতে পারে, অথবা এইচ ওভার 8 পাই টাউ এন কম হতে পারে, সেজন্য প্লাস মাইনাস দিয়ে লিখেছে। আচ্ছা দেখো এটা হলো একটা এপসাইলন এন জিরো মাইনাস এপসাইলন এম জিরো বাই এইচ হলো, প্লাস মাইনাস দেখো বেসিক্যালি তোমার এইচ কেটে গিয়ে 1/8 পাই ইন্টু 1 বাই টাউ এন মাইনাস 1 বাই টাউ এম হলো। দেখো দিস ইজ নাথিং বাট তোমার আগের মতো নিউ এম এন জিরো প্লাস মাইনাস 1/8 পাই ইন্টু 1 টাউ এন মাইনাস 1 টাউ এম, এটা ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে। তাহলে এবারে দেখো তাহলে উইথটাকে এটা দাঁড়াচ্ছে ডেল্টা নিউটা, সেটা কতটা হচ্ছে না, মানে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে ডেল্টা নিউটা হচ্ছে নিউ এম এন মাইনাস নিউ এম এন জিরো, সেইটা যদি তোমার ওই প্লাস মাইনাস এটা হয়, তার মানে ওটা 2 ইন্টু এইটা, অর্থাৎ 1/4 পাই 1 টাউ এন মাইনাস 1 টাউ এম। মানে ব্যাপারটা কীরকম হচ্ছে না, ধরো এখন কি হচ্ছে, এদিকে যখন ইন্টেন্সিটি, এদিকে আমি ফ্রিকোয়েন্সি প্লট করছি, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা যদি আমার নিউ এম এন জিরো বলি, তার থেকে ফ্রিকোয়েন্সি কিছুটা কমও হতে পারে, কিছু তোমার বেশিও হতে পারে। কতটা কম না, কমটা হচ্ছে যতখানি দেখো যে যে নিউ এম এন মাইনাস এটা, তার মানে এটা যেটা দাঁড়াচ্ছে নিউ এম এন মাইনাস এই 1/, মানে যাক এবার এটা এটা জায়গা নেই বলে আমি ছেড়ে দিচ্ছি, ও সরি, মানে ধরো এইটাকে দিয়ে আমি যদি এইটাকে না এটাকে যদি ডেল্টা এক্স বলি বা ডেল্টা নিউ বলি, তাহলে খেয়াল করে দেখো এইটা থেকে এতখানি পোর্শন কম হলে এইটা, এতখানি পোর্শন বেশি হলে এইটা, তাহলে ওভারঅল উইথ যখন ক্যালকুলেট করবো কি এই যে যোগফলটা হয়ে যাচ্ছে সেটা লিখছে ডেল্টা নিউটা হচ্ছে নিউ এম এন মাইনাস নিউ এম এন জিরো, হ্যাঁ, এবং সেটা কত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1/4 পাই 1 টাউ এন মাইনাস 1 মানে এটা এটা আসলে এইটা লিখছো এইভাবে, এটা কি লেখা উচিত তো এই ধরনের, এটা ইকুয়াল টু তোমার লেখা উচিত ছিল তো প্লাস মাইনাস 1/8 পাই 1 টাউ এন মাইনাস 1 টাউ এম। তো তার মানে এটা দাঁড়াচ্ছে যে এইটা যদি নিউ এম এন জিরো হয়, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা সেটা হচ্ছে নিউ এম এন জিরো প্লাস 1/8 পাই 1 টাউ এন মাইনাস 1 টাউ এম, আর এই যে পার্টিকুলার পয়েন্টটা সেটা হলো নিউ এম এন জিরো মাইনাস 1/8 পাই 1 টাউ এন মাইনাস 1 টাউ এম। তাহলে আলটিমেটলি উইথটা যখন ক্যালকুলেট করছো প্লাস মাইনাস এটা হচ্ছে, তাহলে যখন তুই ডেল্টা নিউটের ম্যাগনিটিউডটা তুমি লিখবে তখন বেসিক্যালি এর 2 টাইমস হয়ে গেল, অর্থাৎ 1/4 পাই 1 টাউ এন মাইনাস 1 টাউ এম হল, এইটা হলো তোমার করসপন্ডিং উইথটা ডেল্টা নিউটা। তাহলে বোঝা গেল কি করে হলো জিনিসটা, যে আমি এই অঙ্কটাকে কষলাম, কষার পরে যেটা কথা হচ্ছে যে তাহলে এখন ট্রানজিশন ফ্রিকোয়েন্সি নিউ এম এন জিরো থেকে কিছুটা বেশি হতে পারে, এই প্লাস দিয়ে বেশিটা বোঝানো হচ্ছে আর মাইনাস দিয়ে কমটা বোঝানো হচ্ছে। তাহলে ওভারঅল উইথটা কত হচ্ছে, এই গ্যাপটা প্লাস এই গ্যাপটা, এই গ্যাপটা ইটসেলফ হচ্ছে 1/8 পাই 1 টাউ এর মাইনাস 1 টাউ এম, আর এই গ্যাপটা হচ্ছে 1/8 পাই 1 টাউ এর মাইনাস 1 টাউ এম। তো ওভারঅলটা হয়ে গেল তোমার বেসিক্যালি ডেল্টা নিউ, এটা 1/4 পাই 1 টাউ এর মাইনাস 1 টাউ এম এটা। আচ্ছা এবারে দেখো যে টাউ এম আর টাউ এন হচ্ছে এম এস স্টেট এবং এন এস স্টেটের অ্যাভারেজ লাইফ টাইম, তাই তো, এম এস স্টেটের অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে টাউ এম আর এন এস স্টেটের অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে টাউ এন। যদি আমি এরকম করতাম যে ইফ উই কনসিডার ট্রানজিশনস ফ্রম গ্রাউন্ড স্টেট, মানে পার্টিকুলার ইলেকট্রনিক ট্রানজিশন, ভাইব্রেশনাল ট্রানজিশন, এগুলো যদি তুমি কনসিডার করো, তাহলে বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে তুমি দেখতে পাবে যে গ্রাউন্ড স্টেটটাই শুধুমাত্র পপুলেটেড থাকে, সেজন্য মোস্ট অফ দ্য ট্রানজিশন কিন্তু গ্রাউন্ড স্টেট থেকেই ঘটে। তাহলে ইফ ইউ কনসিডার ট্রানজিশন ফ্রম গ্রাউন্ড স্টেট, তখন টাও এমটা কত হবে, টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ এম এস স্টেটটা গ্রাউন্ড স্টেট হয়ে গেছে। তাহলে এম এস স্টেট যদি আমার গ্রাউন্ড স্টেট হয়ে যায়, গ্রাউন্ড স্টেট এই পার্টিকেলটা সবসময় থাকতে চায় বলে, তাহলে গ্রাউন্ড স্টেটের লাইফ টাইমটা টেন্ডস টু ইনফিনিটি। তা যদি হয় তাহলে দেন কি দাঁড়াবে, দেন ডেল্টা নিউ এইটা হয়ে যাচ্ছে কত 1/4 পাই টাও, এই দেখো এখানে 1/4 পাই, এই 1 টাউ এমটা তখন জিরোর দিকে চলে গেল, কারণ টাউ এমটা টেন্ডস টু ইনফিনিটি। তো তুমি পেলে কি 1/4 পাই টাউ এন, 1/4 পাই টাউ এন, ঠিক আছে।
মানে দেখো যেটা দাঁড়াচ্ছে যে এই যে উইথটা দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/tau n। এইটা তাহলে এই যে উইথটা হলো, এই উইথটা হচ্ছে তোমার ন্যাচারাল উইথ। এইটাকে কিন্তু কোন রকমভাবেই তুমি আর কমাতে পারবে না। মানে কলিশনাল ব্রডেনিংটা তুমি এলিমিনেট করতে পারো, ডবলার ব্রডেনিংটা তুমি এলিমিনেট করতে পারো, কিন্তু স্টিল যে কোনো একটা স্পেক্ট্রাল লাইনের মধ্যে মিনিমাম একটা উইথ থাকবে, যেটা হচ্ছে ন্যাচারাল উইথ, এবং সেই ন্যাচারাল উইথটা আসছে বেসিক্যালি আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে। তা দেখো এই যেটা করলাম এটা কারো অসুবিধা আছে কিনা বুঝতে? হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে টাও এম বা টাও এন তারা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম অফ দ্য এম এস স্টেট অ্যান্ড এন স্টেট। আর এবার এম এস স্টেটটা যদি গ্রাউন্ড স্টেট হয়, তা গ্রাউন্ড স্টেট হলে কি হবে না, গ্রাউন্ড স্টেটের লাইফ টাইম কত না, যে কোনো একটা পার্টিকেল গ্রাউন্ড স্টেটেই তো সারা জীবন থাকতে চায়। আমি যদি তাকে জোর করে লাইট ফাইট নিয়ে বাধ্য না করি, সে এক্সাইটেড থাকবে না, সে সবসময় গ্রাউন্ড স্টেটেই থাকতে চায়। তাহলে যে গ্রাউন্ড স্টেটে সবসময় থাকতে চায়, তাহলে গ্রাউন্ড স্টেটের অ্যাভারেজ লাইফ টাইম তাহলে কত হবে, অনেক বেশি, 10⁻∞। তাহলে টাও এম যখন আমি গ্রাউন্ড স্টেট থেকে কোনো একটা এন স্টেটে ট্রানজিশনটাকে কনসিডার করছি, তখন টাও এমটা ∞ হয়ে যাচ্ছে বলে আমার এই আগের এক্সপ্রেশনে 1/tau m এর জায়গায় তোমার 0 বসিয়ে দিলে তাহলে ডেল্টা নিউটা হয়ে গেল 1/4π⁡τau n হয়ে গেল। ঠিক আছে? বুঝা গেল? তাহলে স্যার বলো, একে একে বলো। বলছি ইন্টেন্সিটিটা কমলে ডেল্টা নিউটা বাড়ছে কেন? হ্যাঁ, এবারে এই যে দেখো এইখানে এই যে ছবিটা এই যে এরকম দেখতে না, এটাকে বলা হয় ওই মানে শেপ অফ দ্য স্পেকট্রাল লাইন বলে। এই শেপটার জন্য তোমাকে ওই মলিকুলার স্পেকট্রোস্কোপি যখন পড়াবো তখন বলবো যে এই যে শেপটা যে গাউসিয়ান নেচার হয় আর কি। মানে আমি ডেল্টা নিউ থেকে একটা ম্যাগনিটিউড ক্যালকুলেট করেছি, কিন্তু ডেল্টা নিউটা যে গাউসিয়ান নেচারের হয় আর কি, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এই ধরনের দেখতে। ঠিক আছে? তো তা সেইখান থেকে মানে আসলে কলিশনাল বর্ডেনিংটা লরিঞ্জিয়ান ডিস্ট্রিবিউশন, ডবলার বর্ডেনিংটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তাহলে এই বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন আছে। এবার সেইটা বোঝার জন্য তুমি একটুখানি ওয়েট করো, মলিকুলার স্পেকট্রোস্কোপিতে পড়াবো, তোমার তো এই বছরই তো পড়ানোর কথা আছে। হ্যাঁ, তখন একটু ভালো করে শুনবে, তখন বুঝতে পারবে কেন এরকম হচ্ছে, এরকম দেখতে কেন, উপরটা কেন সরু, নিচটা কেন মোটা, সব বুঝতে পারবে। লাইন শেপ বলে একটা, স্যার যেটা বললেন যে হ্যাঁ স্যার বললেন যে এনার্জিতে উইথটা থেকে যাচ্ছে, স্যার বললেন না যে স্যার এনার্জিতে একটা উইথ থেকে যাচ্ছে, সেই উইথটাতে কি আমার রোটেশনাল আর ভাইব্রেশনাল এনার্জি লেভেলগুলো থাকছে? না, আমি সেটা ধরছিই না। মানে ইভেন ধরো তুমি রোটেশনাল ট্রানজিশন করছো, মানে একটা ইলেকট্রনিক লেভেলের মধ্যে ভাইব্রেশনাল লেভেলের মধ্যে রোটেশনাল লেভেল থাকতে পারে। তো তুমি ধরো তুমি জাস্ট এই যে দুটো স্টেট বলছো, এম এস স্টেট এবং এন স্টেট, এই দুটোই রোটেশনাল স্টেটই, মানে এরা খুব কাছাকাছি, এবং এটা একটা রোটেশনাল, মানে ধরো রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে এর উপরে রোটেশনাল লেভেলটা নির্ভর করে। এখানে একটা জে এর ভ্যালু আছে, আর এখানে একটা জে এর একটা অন্য ভ্যালু আছে। মানে এর মধ্যে বা এই যে তুমি মনে মনে ভাবছো যে একটা ইলেকট্রনিক স্টেট, তার মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, তার মধ্যে অনেক রোটেশনাল লেভেল আছে, সেই জন্য বুঝি এরকম। এখানে তা না, একদম স্পেসিফিক একটা এনার্জি লেভেল সেটা হতে পারে, সেটা তোমার মানে এটা ইটসেলফ, মানে তোমার রোটেশনাল লেভেল ইটসেলফ, তখনও কিন্তু তোমার একটা উইথ থাকবে। মানে এটা এসছে হচ্ছে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য, যে যেহেতু তোমার একটা টাইমে, মানে একটা কোনো একটা পার্টিকুলার স্টেটে হাউএভার স্মল পার্টিকেলটা কিছুক্ষণ সময় থাকতে চায় বলে হচ্ছে ডেল্টা টি এর একটা তোমার ডেফিনাইট ভ্যালু আছে। মানে আনসার্টেনিটি টাইমের একটা ডেফিনাইট ভ্যালু আছে, আর আনসার্টেনিটি টাইমের যদি ডেফিনাইট ভ্যালু থেকে থাকে, তাহলে এনার্জিরও একটা মিনিমাম আনসার্টেনিটি থেকে যাবে। তাহলে এই যে উইথটা আসছে সেটা বেসিক্যালি হচ্ছে একদম আনসার্টেনিটি ইন এনার্জির জন্য। এই নয় যে একটা ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল, তার মধ্যে অনেক রোটেশনাল লেভেল আছে, তার জন্য কিন্তু নয়। বুঝে গেল? মানে এটা হচ্ছে আমি ওই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বলার কনটেক্সট থেকে একটু বললাম আর কি। হ্যাঁ, মানে এটা মানে তোমার এই উইথ এইটা নিয়ে না আমাকে মানে 3টে ক্লাস ইউজ করতে হয়। মানে 3টে ক্লাস হলে সবচেয়ে ভালো হয়, অন্তত 2টো ক্লাস তো আমরা দিই আর, কলিশনাল বর্ডেনিং, ডবলার বর্ডেনিং আর ন্যাচারাল বর্ডেনিং, ডিউ টু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই পুরো জায়গাটা আর কি। ঠিক আছে? আচ্ছা।
আচ্ছা, স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার এই এনার্জি ট্রান্সফার প্রিন্সিপাল শুধু ইলেকট্রনিক স্পেক্ট্রার ক্ষেত্রেই প্রযোজ্য, আর অন্য কোনো স্পেক্ট্রার ক্ষেত্রে হবে না? সব এনএমআর স্পেক্ট্রার ক্ষেত্রে হবে, এসব? সবের ক্ষেত্রে হবে। আমি কি কোথাও উল্লেখ করে যে ইলেকট্রনিক স্পেক্ট্রা মানে ইলেকট্রন যাচ্ছে, আমি কোথাও বলেছি মুখ থেকে? বলো তো। নিজের মনে একটা মানে একটা ভুল কিছু বায়াসনেস মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছো কেন? আমি বলো এইখানে কোথাও এক জায়গায় কোথাও ভুল করেও লেখা আছে এটা ইলেকট্রনিক স্টেট, একটা ইলেকট্রনিক ট্রানজিশন, অমুক তুমুক, কোথাও ভুল করেও লেখা আছে? আছে লেখা? সমস্ত স্পেকট্রোস্কোপিতে এটা থাকবে। স্যার একবার বলেছিলেন আপনি ইলেকট্রনিক স্পেক্ট্রা থাকবে করে। কোথায় ইলেকট্রনিক স্পেক্ট্রা কোথায় আমি বলেছি? আর খেদে কাজ নেই, এতক্ষণ ধরে বলে যাচ্ছি তো। মানে এই তো যে কোশ্চেন করলে তার উত্তরে তো আমি বললাম যে এটা ইভেন দুটো রোটেশনাল লেভেলের মধ্যে ট্রানজিশন হতে পারে, ইভেন দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে ট্রানজিশন হতে পারে। আর ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, তার মধ্যে রোটেশনাল লেভেল আছে, সেসব কথাই নয়। এসবই কথা তো আমি বারবার বলছি। তাহলে এই যে উইথটা থাকবে সেটা যে কোনো স্পেক্ট্রাতে থাকবে, এনএমআরে থাকবে, তোমার মাইক্রো স্পেক্ট্রাতে থাকবে, আইআরে থাকবে, হ্যাঁ সবেতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা বাড়িতে ভালো করে করবে। যে what do you mean by quantum mechanical tunneling? What do you mean by quantum mechanical tunneling? Give at least 10 phenomena where tunneling plays an important role. What do you mean by quantum mechanical tunneling? Give at least 10 phenomena where tunneling plays an important role. এটা তোমাকে আমি জাস্ট সার্চ করতে বলছি, তুমি জাস্ট নেট থেকে এখান থেকে ওখান থেকে সেখান থেকে তুমি জাস্ট খুঁজে পেতে জাস্ট বের করো, মানে 10টা এক্সাম্পল খুঁজে বের করো যেখানে হচ্ছে টানেলিংটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল রোল প্লে করছে, এইটা আর কি। ঠিক আছে? তাহলে এইটা তোমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি। এইটা আর একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্ট 1, 1 সপ্তাহ করে সময় দিচ্ছি। অ্যাসাইনমেন্ট 2, what do you mean by broadening of a spectra? মানে ব্রডেনিং অফ এ স্পেক্ট্রা বলতে তুমি কি বুঝছো? হোয়াট ডু ইউ মিন বাই ব্রডেনিং অফ এ স্পেক্ট্রা, এইটা। আর তার সাথে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে তোমার what are the various origin of broadening discuss the nature of line shape for
ডিফারেন্ট ব্রডেনিং। ডিফারেন্ট ব্রডেনিংয়ের যে লাইন শেপ সেটা নিয়ে ডিসকাস করতে বলছি। এই দুটো অ্যাসাইনমেন্ট দিলাম। হ্যাঁ, এটা তুমি এটা হচ্ছে মানে কনসাল্ট বুকস, মানে এগুলো জাস্ট মানে কনসাল্ট নেটস অ্যান্ড বুকস, কনসাল্ট কি বলবো মানে বুকসটা আগে দেখি, বুকস অ্যান্ড ইন্টারনেট। হ্যাঁ, এইটা করে জাস্ট নিজেরা একটু ভালো করে পড়াশোনা করে আমাকে ডিটেলে পরের দিন আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ, এটা অন্ততপক্ষে 10টা বলে, 10টার থেকে বেশি ফেনোমেনন তুমি খুঁজে বের করতে পারো যেখানে তোমার অ্যাকচুয়ালি টানেলিংটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে টানেলিং নিয়ে কিছু কথাবার্তা বলা আর ব্রডিং নিয়ে কিছু কথাবার্তা বলা, এইগুলো এখানে এগুলো আসলে আমাদের যা সিলেবাসের যা তাতে এইগুলোকে নিয়ে এত ডিটেলে আলোচনা করার মতো পজিশন আমরা এখনো পৌঁছাইনি আর কি। আমরা তো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়ছি, তার যে বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেসগুলো আছে, কিছু কনসিকুয়েন্সেসগুলো বোঝা যায়, আবার কিছু কনসিকুয়েন্সেস ঠিক করে বুঝতে গেলে তোমাকে আরেকটুখানি মেকানিক্স জেনে ফেললে তবে ভালো আর কি। তাহলে সেটা মানে সবাইকে আমি ইউজুয়ালি জানাচ্ছি না, তুমি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যাপারটাকে দেখো। যাদের ইন্টারেস্ট তারা জানতে পারবে, যাদের ইন্টারেস্ট নেই তাদের জানার দরকার নেই, তার জন্য পরীক্ষায় কিছু অসুবিধা হবে না। দেখো তাহলে যা বলা হলো এখন পর্যন্ত তাতে যদি কারো অসুবিধা থাকে তো বলে না। হ্যাঁ বলো। স্যার এই আমরা যে রিলেশনটা পেলাম এই ন্যাচারাল উইথদের সাথে অ্যাভারেজ লাইফ টাইম, তো অ্যাভারেজ লাইফ টাইম শর্ট হচ্ছে যত তত ব্রডেন্ড হচ্ছে মানে স্পেকট্রাল লাইনটা। তো স্যার স্যার এই মানে অ্যাভারেজ লাইফ টাইম ব্যাপারটা কি, মানে এটা এখানে কি মানে কতক্ষণ স্টে করবে কোনো লেভেলে কোনো ইলেকট্রন? একদমই তাই। তাহলে গ্রাউন্ড স্টেট থেকে যদি তুমি দেখো, তুমি একটা এক্সাইটেড স্টেটে পাঠিয়ে দিলে, তো তাহলে এক্সাইটেড স্টেটে পাঠিয়ে দেওয়ার পরে কতক্ষণ পরে সে আবার নিচে নেমে আসছে, তাহলে এটা বলছো অন অ্যান অ্যাভারেজ এক্সাইটেড স্টেটে কোনো একটা পার্টিকেল কতক্ষণ থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম। এবারে যত ফাস্ট স্পেকট্রোস্কোপি হবে, অর্থাৎ উপরে গিয়ে যত তাড়াতাড়ি নিচে নামতে পারবে, তার অ্যাবসলিউট উইথটা হ্যাঁ তত বেশি হবে। মানে টাও এনটা মানে ধরো উপরে পাঠালে সঙ্গে সঙ্গে জাস্ট নেমে চলে গেল, সঙ্গে সঙ্গে যদি নেমে চলে আসে, তাহলে টাও এনটা হচ্ছে খুব শর্ট, তখন হচ্ছে ডেল্টা নিউটা বেশি হবে। ইলেকট্রনিক স্পেকট্রা সেটা অনেকটা বেশি উইথ হয়, কারণ ইলেকট্রনিক স্পেকট্রার ক্ষেত্রে যেটা হয় আসলে আরও অনেক অরিজিন আছে, তো সেইগুলো বলছি না বলে এগুলো আর বলছি না। মানে যদি তোমার শুধুমাত্র এই ন্যাচারাল উইথটা কনসিডার করো, তাহলে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফাস্ট স্পেকট্রোস্কোপি, সেখানে এক্সাইটেড স্টেটে খুব কম সময় থাকে, সেখানে তার অ্যাবসলিউট উইথটা বেশি হবে। আর উল্টো দিকে যখন আমি এনএমআর কনসিডার করবো, এনএমআরের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাবে সেটা ভীষণ স্লো স্পেকট্রোস্কোপি, মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি থেকে আইআর স্পেকট্রোস্কোপি থেকে মাইক্রো স্পেকট্রোস্কোপি থেকে রেডিও স্পেকট্রোস্কোপি, মানে রেডিও স্পেকট্রোস্কোপি মানে এনএমআর, ইএসআর, ইপিআর তারা আর কি, যারা রেডিও ইউজ করে আর কি। হ্যাঁ, সেইগুলো কিন্তু ভীষণ ভীষণ স্লো। তাহলে ভীষণ স্লো প্রসেস যেহেতু, তাহলে টাও এনটা এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে ডেল্টা নিউটা কম হবে। সেখানে অ্যাবসলিউটলি যদি তুমি দেখো, তাহলে হচ্ছে এনএমআর এর যে সিগন্যাল দেবে সেটা প্রায় মোরালেস শার্প লাইনের মতো, আর ইলেকট্রনিক স্পেকট্রা যখন তুমি দেখবে সেটা হচ্ছে প্রচন্ড ব্রড একটা উইথ থাকে তা। ঠিক আছে, ইউভিও তো ব্রড দেবে তাহলে। কোনটা? ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, ইউভি ভিজিবল ব্রড দেবে বললাম তো, আর এনএমআর হচ্ছে ভীষণ শার্প দেবে। আসলে এবারে মানে আসলে এইখান থেকে যদি তোমার একটা কনসেপশন তৈরি হয়ে যায় যে ইলেকট্রনিক স্পেকট্রা কেন ব্রড স্পেকট্রা, তার কারণটা হচ্ছে ইলেকট্রনিক্যালি এক্সাইটেশনের লাইফ টাইমটা প্রচণ্ড শর্ট বলে, তাহলে একদম ভুল শিখে গেলে তুমি। ওই জন্য আমি বেশি কমেন্ট করছি না, মানে ওই জন্য তোমাকে তাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিয়েছি। আসলে যেটা হয় যে তোমার একটা ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল, অনেক রোটেশনাল লেভেল থাকে, তো তা যদি থাকে তাহলে দেখো এই যেটা বলছিল যে এইটা কিন্তু একটা ইলেকট্রনিক স্টেট হতো, ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল, তার মধ্যে অনেক রোটেশনাল লেভেল আছে। সিমিলারলি এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটেও তো হচ্ছে সেখানে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, অনেক রোটেশনাল লেভেল আছে। তাহলে এবার যখন তুমি একটা ইলেকট্রনিক স্টেট থেকে আর একটা ইলেকট্রনিক স্টেটে ট্রানজিশন ঘটাচ্ছ, তখন এই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের যে কোনো ভাইব্রেশনাল বা যে কোনো রোটেশনাল লেভেল থেকে এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের যে কোনো ভাইব্রেশনাল বা যে কোনো রোটেশনাল লেভেলে যদি পৌঁছাতে পারে, তাহলে অবভিয়াসলি কি বুঝতে পারবে যে ন্যাচারাল উইথটা অটোমেটিক্যালি বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রনিক স্পেকট্রা কেন এত ব্রড স্পেকট্রা, ইভেন ভাইব্রেশনটাও ব্রড স্পেকট্রা, কারণ ভাইব্রেশনের ক্ষেত্রে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে তোমার আছে, মানে দুটো রোটেশনাল লেভেল আছে, মানে একটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল আছে। কিন্তু হোয়ারাজ মাইক্রো স্পেকট্রা বা এনএমআর, সেখানে কিন্তু কোনো একটা লেভেলের মাঝে আর কিছু নেই। হ্যাঁ, তাহলে সেই পার্টিকুলার কেসে তুমি অনেক শার্প স্পেকট্রা বা লাইন স্পেকট্রা পাবে। ওখানে মাইক্রো স্পেকট্রা, এনএমআর তারা লাইন স্পেকট্রা, আর হোয়ারাজ
তোমার ভাইব্রেশনাল স্পেকট্রা, ইলেকট্রনিক স্পেকট্রা বা ইউভি ভিজিবল স্পেকট্রা, সেগুলো হচ্ছে ব্রড স্পেকট্রা বা মানে ব্রড স্পেকট্রা এইরকমভাবে বলতে পারো তুমি। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। মানে ওই জন্য এইগুলো, এই যে জিনিসগুলো না, এই যে টানেলিং নিয়ে কিছু কথাবার্তা বলা, ব্রডেনিং নিয়ে কথাবার্তা বলা, এই টানেলিং হচ্ছে ইটসেলফ 2-3 দিনের ক্লাস, বা তোমার এই উইথ নিয়ে কথাবার্তা বলা, 2 থেকে 3টে 2 ঘন্টার ক্লাস তোমার বলতে হয় আর কি। সেটা আমরা তো এখন কোয়ান্টাম মেকানিক্সে ডেভেলপমেন্ট করছি, এইগুলো পড়ার অন্য সুযোগ আছে। যখন পরে এই আমাদের ওই যে সেমিস্টার 4-এ আমি মানে তোমাদের ওই কিছু ছেলে যাদের আগে অলরেডি কোয়ান্টাম পড়েছে, তারা এখন যখন ক্লাসটা করছে রবিবার সকালে, সেইখানে আমি ফাইনাইট বেরিয়ার প্রবলেম করব, তারপরে তোমার হচ্ছে হারমোনিক অসিলেটর প্রবলেম করব, যেখানে টানেলিংটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছি কি হচ্ছে বা না হচ্ছে আর কি। আর এই ব্রডেনিং যেটা মলিকুলার স্পেকট্রোস্কোপি আমরা পড়াবো, যেটা ইউজুয়ালি ক্যালকাটা সিলেবাসে 6 সেমিস্টারে আছে, কিন্তু নরেন্দ্রপুরে 4th সেমিস্টারে আছে বলে আমরা পড়াবো, এই হয়তো সামনের সপ্তাহ থেকেই পড়াবো, যেখানে তোমার ওই মলিকুলার স্পেকট্রোস্কোপির যখন ইন্ট্রোডাকশান দেওয়া হয়, সেইখানে এই ব্রডেনিং একটা ইম্পর্টেন্ট জায়গা আর কি। মানে ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি যখন প্লট করা হচ্ছে, তখন দেখা যাবে একটা স্পেকট্রাল লাইন, সেটা বেসিক্যালি ব্রড। এই ব্রডেনিংটা কেন আসছে, তার অরিজিনটা কী, এইটা নিয়ে কিন্তু অনেকটা ডিটেলে কথা বলার স্কোপ থাকে, সেটা তখনই বলবো। হ্যাঁ, এখন আমি খুব ইন্টেনশনালি এগুলো বলছি না, বললে আর কনভার্জ করাতে পারবো না, মানে এটা আর সিলেবাস আর এগোবে না আর কি। এমনি অলরেডি দেখো না আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে আমরা 3টে ক্লাস দিয়ে দিলাম, তাহলে আর নিশ্চয়ই আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে আর ক্লাস দেওয়া যায় না, তাহলে আমরা সিলেবাস শেষ করবো কখন? ঠিক আছে? তাহলে আনসার্টেনিটি প্রিন্সিপাল যেগুলো বলেছি এইগুলো তুমি ভালো করে করলে, এছাড়া বিভিন্ন বই থেকে যখন পড়ছো টড়ছো, আর আমাদের যে এনকেবি লেকচার ফ্রম ফিজিক্যাল কেমিস্ট্রি, সেখানে আনসার্টেনিটি প্রিন্সিপালে কিন্তু 3টে লেকচার দেওয়া আছে। হ্যাঁ, আনসার্টেনিটি প্রিন্সিপাল A, B আর C বলে এই 3টে লেকচার ভালো করে শুনে নাও। সেখানে আনসার্টেনিটি মানে পার্টিকুলারলি আরও বেশ কিছু অ্যাপ্লিকেশনের কথা বলা আছে, টানেলিংটা নিয়ে একটু ডিটেল কথাবার্তা বলা আছে, হ্যাঁ, ব্রডেনিংটাকে নিয়ে আরেকটু অন্তত ডিটেল কথাবার্তা বলা আছে, তাহলে সেটা তোমার বুঝতে সুবিধা হবে। ওকে স্যার। স্যার হ্যাঁ বলো।